আচ্ছা, তোমাদের এই সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন এই সিলেবাসটার মধ্যে ইউনিট 5 এটা এখন আমরা দেখব। ইউনিট 5 যে চ্যাপ্টারটা আছে এর নাম, এর মধ্যে কি কি টপিকস আছে দেখো। ওভার ভোল্টেজ প্রোটেকশন, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম, ওভার ভোল্টেজ প্রোটেকশন। এবং এর মধ্যে যে যে সমস্ত টপিকগুলো আমরা দেখবো সেগুলো হচ্ছে কি কি কারণে ওভার ভোল্টেজ হয়, কজেস অফ ওভার ভোল্টেজ, লাইটেনিং ফেনোমেনা অ্যান্ড ওভার ভোল্টেজ ডিউ টু লাইটেনিং, কি কারণে লাইটেনিংটা কি পদ্ধতিতে হয়, এবং লাইটিং এর কারণে কি কারণে ওভার ভোল্টেজ হয় সেইটা দেখব। নেক্সট হচ্ছে প্রোটেকশন অফ ট্রান্সমিশন লাইনস অ্যান্ড সাবস্টেশন ফ্রম ডাইরেক্ট স্ট্রোক। কোনো সাবস্টেশনকে বা ট্রান্সমিশন লাইনকে যদি ডাইরেক্ট লাইটেনিং এর স্ট্রোক থেকে বাঁচাতে হয়, তো তার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সেগুলো দেখতে হবে। নেক্সট হচ্ছে টাইপস অফ লাইটনিং অ্যারেস্টার্স অ্যান্ড সার্জ অ্যাবজর্বার্স and their construction and principle of operation। ঠিক আছে, বিভিন্ন ধরনের লাইটেনিং অ্যারেস্টার। লাইটেনিং অ্যারেস্টার হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেটা লাইটেনিং এর হাত থেকে আমাদের যে কস্টলি পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টস সেগুলোকে প্রোটেক্ট করবার জন্য ইউজ করা হয়। সার্জ অ্যাবজর্বারও সেরকম টাইপের একটা জিনিস। তো সেগুলোর কনস্ট্রাকশন এবং কি কি টাইপের হয়, তারা তাদের প্রিন্সিপালটা কি কি পদ্ধতিতে তারা কাজ করে সেইটা দেখতে হবে। নেক্সট হচ্ছে প্রোটেকশন এগেনস্ট ট্রাভেলিং ওয়েভস অ্যান্ড ইনসুলেশন কোঅর্ডিনেশনস। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো আমরা এখন আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে এই ওভার ভোল্টেজ যে ব্যাপারটা, ওভার ভোল্টেজ ব্যাপারটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওভার ভোল্টেজ ব্যাপারটা অ্যাকচুয়ালি কি সেটা আমাদেরকে ফার্স্টে দেখতে হবে। না, ওভার ভোল্টেজ মানে হচ্ছে ইনক্রিজ ইন ভোল্টেজ ফর এ শর্ট টাইম ইজ কল্ড অ্যাজ ওভার ভোল্টেজ। মানে খুব কম সময়ের মধ্যে যদি একটা ভোল্টেজের দ্রুততার সঙ্গে একটা বৃদ্ধি ঘটে, তো সেটা সেই ঘটনাটাকেই আমরা বলবো হচ্ছে একটা ওভার ভোল্টেজ, তাই তো। ইনক্রিজ ইন ভোল্টেজ ফর এ শর্ট টাইম ইন দ্য পাওয়ার সিস্টেম ইজ কল্ড ওভার ভোল্টেজ। ঠিক আছে, মানে সাডেন যদি একটা ভোল্টেজ বেড়ে যায়, সাডেনলি বা খুব তাড়াতাড়ি যদি একটা ভোল্টেজ বেড়ে যায় শর্ট ডিউরেশনের মধ্যে, তাকেই আমরা বলবো হচ্ছে ওভার ভোল্টেজ বা ভোল্টেজ সার্জও বলা যেতে পারে একে। ঠিক আছে, এটা অনেক সময় ভোল্টেজ সার্জ নামেও ডাকা হয়। এবার এই যে ভোল্টেজ সার্জ বা ওভার ভোল্টেজ বা ট্রানজিয়েন্ট ভোল্টেজ, এগুলো কিন্তু টেম্পোরারি নেচারের। ঠিক আছে, মানে ধরো কোনো একটা সিস্টেম আছে, পাওয়ার সিস্টেম, তার তো একটা নির্দিষ্ট ভোল্টেজ লেভেল আছে। যেমন হচ্ছে কি আমরা 33 কেভি সিস্টেম, অথবা ধরো 11 কেভি সিস্টেম, অথবা 132 কেভি সিস্টেম, 220 কেভি সিস্টেম, এগুলো হচ্ছে নির্ধারিত ভোল্টেজের লেভেল। ঠিক আছে, অর্থাৎ কিনা এই সিস্টেমগুলো অত ভোল্টেজে অপারেট করার জন্য ডিজাইন করা আছে। এবার কোনো কারণবশত হয়তো হতে পারে যে ভোল্টেজটা যা ডিজাইন ভোল্টেজ আছে সিস্টেমের তার থেকে বেশি হয়ে গেল, এটা হতেই পারে। সেই ঘটনাটাকেই আমরা বলবো হচ্ছে ওভার ভোল্টেজ। এবং সেই যে বৃদ্ধিটা, ভোল্টেজের যে বৃদ্ধিটা, এমন নয় যে ভোল্টেজের বৃদ্ধিটা খুব আস্তে আস্তে হবে। এখন 11 কেভি আছে, হঠাৎ করে 11.5 হলো, 12 হলো, এরকম নয়। বা ধরো একটা 132 কেভি সিস্টেম আছে, আমরা জেনারেলি হাই টেন্স ইএইচভি লাইন নিয়েই কনসিডার করছি এখানে। তো ধরো 132 কেভি আছে, হঠাৎ করে 133 হলো, 34 হলো, আস্তে আস্তে বাড়বে, এরকমটা হয় না। এটা খুব দ্রুততার সঙ্গে হঠাৎ করে ভোল্টেজটা কোনো কারণবশত বেড়ে যায়। তো এই যে প্রসেসটা, এটাকেই বলা হচ্ছে ভোল্টেজ সার্জ। এবং এই যে ভোল্টেজ বেড়ে যাওয়াটা, এটা খুব একটা যে দীর্ঘস্থায়ী ব্যাপার তাও নয়। হতে পারে যে হঠাৎ করে বাড়লো আবার কমে গেল, কোনো কারণে ভোল্টেজটা বেড়ে গেল আবার হয়তো কমেও গেল। তো এটা হচ্ছে টেম্পোরারি বা ট্রানজিয়েন্ট ইন নেচার। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিয়েন্ট ইন নেচার। তো এই যে ভোল্টেজের বৃদ্ধিটা, ভোল্টেজের বৃদ্ধি বা ভোল্টেজ সার্জ, এগুলো কি কি কারণবশত হতে পারে, কোনো একটা ট্রান্সমিশন লাইনের মধ্যে কি কি কারণবশত হতে পারে। তা ধরো একটা মেন কজ ইএইচভি লাইনের ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে লাইটেনিং। ঠিক আছে, লাইটেনিং হচ্ছে অন্যতম একটা কারণ যার কারণে সিস্টেমে একটা ওভার ভোল্টেজ দেখা দেয়। লাইটেনিং অর্থাৎ যে বজ্রবিদ্যুৎ যেটাকে আমরা বলি, সেই সেই ঘটনাটাই হচ্ছে লাইটেনিং। এর জন্য আমরা সিস্টেমে ওভার ভোল্টেজ দেখতে পাই। ঠিক আছে, সিস্টেমের মধ্যে আমরা ওভার ভোল্টেজ দেখতে পেয়ে থাকি এর কারণে। এবার এই যে ভোল্টেজের বৃদ্ধিটা হয়, তার ফলে কি হতে পারে।
ভোল্টেজের বৃদ্ধি মানে ধরো কোনো লাইটেনিং একটা হলো, একটা ট্রান্সমিশন লাইন আছে, ধরো একটা ট্রান্সমিশন লাইন আছে, সেই ট্রান্সমিশন লাইনের উপরে মনে করো লাইটেনিং হয়ে গেল, তাহলে কি হবে? যে জায়গায় লাইটেনিং এর স্ট্রোকটা হবে সেই জায়গায় তো খুব দ্রুততার সঙ্গে ভোল্টেজটা বেড়ে যাবে। এবার সেই ভোল্টেজ যেটা বেড়ে গেল সেটা তো এই জায়গাতে সীমাবদ্ধ থাকবে না, এটা কি করবে? এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন বরাবর কিন্তু দুদিকে এগিয়ে যাবে, ঠিক আছে, যেদিকে পাবে পথ পাবে সেদিকে ও ট্রান্সমিশন লাইন বরাবর মুভ করবে। এবং তার ফলে কি হবে, এই ট্রান্সমিশন লাইন এগুলো আমাদের বিভিন্ন টাওয়ারের সাপোর্টে থাকে, ট্রান্সমিশন টাওয়ারের ওপর দিয়ে সাপোর্টে যায়, এবং সেই টাওয়ারের উপরে কি থাকে, ইনসুলেটারের যে সাসপেনশন টাইপ ইনসুলেটার, সেগুলোর উপর দিয়ে সাপোর্টের মাধ্যমে এই ট্রান্সমিশন লাইনগুলোকে নিয়ে যাওয়া হয়। এবার যদি কোনো জায়গায় লাইটেনিং হয়, তার জন্য সেই জায়গায় ওভার ভোল্টেজ একটা হলো, সেই ভোল্টেজের জন্য যে ওয়েভ তৈরি হবে, যে হাই ভোল্টেজ লাইন যেটা, সেটা তো এই ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিভিন্ন দিকে ফ্লো করবে, এবং সেগুলো যখন টাওয়ারের মধ্যে দিয়ে যাবে এবং সেই ইনসুলেটার যেগুলোর সাপোর্টে যাবে সেগুলো ড্যামেজ হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি হবে না, এই ট্রান্সমিশন লাইন থেকে আমাদের বিভিন্ন পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টসও কানেক্টেড থাকে, ট্রান্সমিশন লাইন থেকে আমাদের ট্রান্সফরমার কানেক্টেড থাকে, যে সাবস্টেশনের ট্রান্সফরমার সেগুলো এই ট্রান্সমিশন লাইনের সঙ্গে কানেক্টেড। তখন এই ভোল্টেজ ওভার ভোল্টেজ যেটা লাইটনিং এর জন্য হলো সেগুলো এই ট্রান্সফরমারের মধ্যে ঢুকে পড়বে। সার্কিট ব্রেকার থাকে, সার্কিট ব্রেকারের মধ্যে এই হাই ভোল্টেজ ঢুকে পড়বে। তো বিভিন্ন পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টের মধ্যেও এই হাই ভোল্টেজটা ঢুকে পড়বে, ঠিক আছে। এবং এর ফলে কি হবে, ইকুইপমেন্টস গুলো তো অত হাই ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য ডিজাইন নয়। তো সেটার জন্য আমাদেরকে কি করতে হবে না, লাইটেনিং যদি হয়, এটা তো ন্যাচারাল ফেনোমেনা হতেই পারে, তো সেইগুলোর হাত থেকে ট্রান্সমিশন লাইন এবং তার সঙ্গে রিলেটেড যে সমস্ত অ্যাক্সেসরি ইকুইপমেন্টস গুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করবার মতো ব্যবস্থা রাখতে হবে, যাতে লাইটেনিং হলেও সেগুলো ড্যামেজড না হয়, ঠিক আছে। তো লাইটেনিং এটা হচ্ছে একটা এক্সাম্পল, একটা ওভার ভোল্টেজের একটা এক্সাম্পল আমরা বলতে পারি, ভোল্টেজ সার্জের একটা এক্সাম্পল, এরকম আরো অনেক এক্সাম্পল ওভার ভোল্টেজের হতে পারে। তো একটা টিপিক্যাল লাইটেনিং যে সার্জ, তার যদি আমরা ওয়েভ ফর্মটা দেখি, সেই ওয়েভ ফর্মটা কি রকম হয়, টিপিক্যাল একটা লাইটেনিং সার্জের যে ওয়েভ ফর্ম, আচ্ছা টিপিক্যাল লাইটেনিং সার্জের ওয়েভ ফর্মটা আমরা একটু ড্র করার চেষ্টা করি। ধরো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর ভোল্টেজ দেখাচ্ছি এবং এক্স অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম দেখাচ্ছি, ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর আমরা টাইম দেখাচ্ছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কি দেখাচ্ছি, ভোল্টেজ। ধরো যে ভোল্টেজটা তৈরি হচ্ছে লাইটেনিং এর জন্য, সাপোজ সেটাকে আমরা বলছি ই, এবং কত সময়ের মধ্যে ভোল্টেজটা হচ্ছে সেটাকে আমরা জানতে গেলে আমাদের এখানে একটা টাইম অ্যাক্সিস থাকবে, এই অ্যাক্সিস বরাবর আমরা টাইম দেখাচ্ছি টি। তো যখন লাইটেনিং হয় তখন ইনিশিয়ালি তো ভোল্টেজ জিরো ছিল, ইনিশিয়ালি লাইটেনিং ধরো হয়নি, লাইটেনিং যেই হয়ে গেল ভোল্টেজটা কি হবে, দ্রুততার সঙ্গে বাড়বে। দ্রুততার সঙ্গে কিরকম দ্রুততার সঙ্গে, মানে খুব দ্রুততার সঙ্গে বেড়ে যাবে, খুব দ্রুত এটা একটা হাই ভোল্টেজে পৌঁছে যাবে, পিক ভ্যালুতে পৌঁছে যাবে, ঠিক আছে। এটা ধরো লাইটনিং এর সেই পিক ভ্যালু, যেটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু, এর থেকে বেশি আর হবে না, এই সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছে গেল লাইটনিং এর ভোল্টেজটা। এই যে সর্বোচ্চ ভ্যালু, সাপোজ আমরা এই ভ্যালুর নাম দিলাম হচ্ছে ই ম্যাক্স বা ইএম, আমি এটাকে ই ম্যাক্স বলতে পারি বা ইএম বলতে পারি। লাইটনিং এর জন্য যে সর্বোচ্চ ভোল্টেজ, সাপোজ এই ভোল্টেজটাকে আমরা বললাম ইএম, ঠিক আছে। এবার এটা একটা পিক ভ্যালু, পিক ভ্যালুতে পৌঁছানো, এই পিক ভ্যালুতে পৌঁছাতে এই ভোল্টেজটা যে সময় নিল, সাপোজ সেই সময়টা হচ্ছে টি1, কত সময় না, এটা হচ্ছে টি1 সময়, টি1 সময় ওটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে গেল, পিক ভ্যালু যেটা হচ্ছে ই ম্যাক্সে পৌঁছে গেল, ঠিক আছে। এরপরে কি হবে না, ভোল্টেজের ভ্যালুটা আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কিরকম কমবে, যে হারে বেড়েছিল সেই হারে কমবে না, আস্তে আস্তে কমবে, আস্তে আস্তে কমবে, এরকম নেচার হবে ওয়েভ, ঠিক আছে। এবার যে সময়ে এই পিক ভ্যালু থেকে তার অর্ধেক ভ্যালুতে পৌঁছাবে, সেই একটা সময়কে আমাকে ডিনোট করতে হবে। পিক ভ্যালু কত ছিল, ইএম, তাহলে তার অর্ধেক ভ্যালু কত হবে, ইএম/2। সাপোজ এইটা হচ্ছে ইএম/2, এটা আরো কমছে, এটা কমতে কমতে একটা সময় আরো কমে যাবে, জিরো হয়ে যাবে। তো এটা ধরো ইএম/2 হচ্ছে সেই ভোল্টেজ, এটা হচ্ছে পিক ভোল্টেজের অর্ধেক, ইএম/2
ঠিক আছে। এই পিক ভ্যালু থেকে পিক ভ্যালুর অর্ধেক ভ্যালুতে পৌঁছাতে যে সময় লাগছে, সাপোজ সেই একটা সময় আমরা মাপতে পারবো। ঠিক আছে। তো এই যে সময়টা যখন এটা জিরো থেকে পিক ভ্যালুতে পৌঁছালো, এটা হচ্ছে ওয়েভটার, এটা একটা ওয়েভ। ঠিক আছে, এটা একটা লাইটেনিং এর ওয়েভ ফর্ম, আমরা ওয়েভ ফর্ম ড্র করছি, তাই তো। তাহলে এই যে আমার সামনের দিকটা, যখন এটা জিরো থেকে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছাচ্ছে, এই ওয়েভ ফর্মটাকে আমরা কি নাম দিচ্ছি না, এর নাম আমরা দিচ্ছি হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, ওয়েভের ফ্রন্ট এন্ড। ঠিক আছে। আর এই পিক ভ্যালু ছিল ইএম, আর পিক ভ্যালুর অর্ধেক ভ্যালু হচ্ছে ইএম/2। তাহলে পিক ভ্যালু থেকে তার অর্ধেক ভ্যালুতে পৌঁছাতে সময় কতটা নিচ্ছে, এই জায়গাটা মনে করো ওটা পিক ভ্যালুর অর্ধেকে পৌঁছে যাচ্ছে, তাহলে এইটাও একটা সময়। এই সময়টায় কি হচ্ছে না, ওয়েভ ফর্মটা তার সর্বোচ্চ যে ভ্যালু ছিল তার থেকে কমতে কমতে তার অর্ধেক ভ্যালুতে এসে পৌঁছে গেছে, তাহলে এটাও একটা সময়। ঠিক আছে। তো যখন এই ওয়েভ ফর্মটা, আচ্ছা আমি এটাকেও ডিনোট করে দিই, এই টোটাল টাইম যেটা আছে, টোটাল টাইম, এটা হচ্ছে সাপোজ T2, এটাকে আমরা বলছি সাপোজ T2। হুম, এটা হচ্ছে সাপোজ T2। তাহলে T2 সময়টা কি সময়, T2 সময়টা হচ্ছে যে সময়ের মধ্যে এই ভোল্টেজটা বা ভোল্টেজ সার্জটা ডিউ টু লাইটেনিং এটা তার সর্বোচ্চ ভ্যালু থেকে কমতে কমতে অর্ধেক ভ্যালুতে এসে পৌঁছে যাচ্ছে, সেই সময়টাকে আমরা নাম দিচ্ছি T2 সময়। ঠিক আছে। তাহলে যখন এটা বাড়ছিল সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এটাকে আমরা কি বলছি, যখন এটা দেখো এই সময়ের মধ্যে কি হয়েছে, প্রথম থেকে এটা জিরো ছিল, জিরো থেকে আস্তে আস্তে বেড়ে এইখানে পৌঁছেছে, এটা এই সময়টার মধ্যে ভোল্টেজের বৃদ্ধি ঘটেছে। এবং এটা হচ্ছে ওয়েভের সামনের দিক, এই যে ওয়েভ ফর্মটা আমরা এঁকেছি তার সামনের দিক, সামনের দিককে আমরা কি বলি, ওয়েভ ফ্রন্ট। এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েভের ফ্রন্ট, সামনের দিক। আর কি হচ্ছে না, এই দিকটাতে দেখো, যেটা আমরা এই দিকটা দেখছি, এখানে ওয়েভটা সর্বোচ্চ ভ্যালু থেকে কমতে কমতে তার অর্ধেক ভ্যালুতে পৌঁছে যাচ্ছে একটা নির্দিষ্ট সময়। তো যত সময়ের মধ্যে এটা সর্বোচ্চ থেকে মিনিমামের মধ্যে পৌঁছাচ্ছে, এইটুকু অংশকে আমরা কি বলছি না, এটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ টেল। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি ওয়েভের টেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ওয়েভ ফ্রন্ট, আগেরটা ছিল ওয়েভ ফ্রন্ট যখন ওয়েভটা বাড়ছিল, আর যেটা ওয়েভটা কমছে তার ভ্যালু কমছে, যেটাকে আমরা বলছি ওয়েভের টেল। ঠিক আছে, লেজের মতো এটা। আর ওটা হচ্ছে সামনের দিক, তার জন্য ওটাকে আমরা বলছিলাম ওয়েভ ফ্রন্ট। তো টিপিক্যাল একটা লাইটেনিং এর যে ওয়েভ ফর্ম, সেটা আমরা এইভাবে ড্র করতে পারি। তার মধ্যে আমাকে কি কি জিনিস দেখাতে হচ্ছে, একটা জিনিস আমাকে দেখাতে হচ্ছে যে কত সময়ে ওয়েভটা তার মিনিমাম ভ্যালু অর্থাৎ জিরো ভ্যালু থেকে বাড়তে বাড়তে সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, সেই অংশটুকুটাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ ফ্রন্ট। আর কত সময়ের মধ্যে সেটা তার সর্বোচ্চ ভ্যালু থেকে কমতে কমতে তার সর্বোচ্চ ভ্যালুর অর্ধেক ভ্যালুতে পৌঁছে যাচ্ছে, সেই সময়টাকে আমরা বলছি হচ্ছে ওয়েভ টেল। ঠিক আছে। এবার এই যে ওয়েভ ফ্রন্ট, এটা যত স্টিপ হবে, ঠিক আছে, তত কি বোঝাতে চাইছি, মানে ওয়েভ ফ্রন্টটা, ওয়েভের যে ফ্রন্ট এন্ড সেটা এরকম আমি দেখিয়েছি, এটা আরো আমি স্টিপ যদি দেখাই, স্টিপ মানে কি আরো তীক্ষ্ণ। ঠিক আছে, তার মানে ধরো এটা আমি আরো তীক্ষ্ণ এরকম দেখালাম, মানে কি এটা আরো কম সময়ের মধ্যে তার সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছে গেছে। এখানে তো তাও এতটা সময় নিয়েছিল, এটা আরো কম সময়ের মধ্যে তার সর্বোচ্চ ভ্যালুতে পৌঁছে গেছে। তার মানে আমরা বলতে পারি যে ওয়েভ ফর্মটা যত বেশি স্টিপ হবে, তত হচ্ছে দ্রুততার সঙ্গে ভোল্টেজের বৃদ্ধি ঘটছে। কিন্তু মানে আমরা যদি DE/dt করি, মানে ডেরিভেটিভ বার করি, এই যে ভোল্টেজটা যে হারে বাড়ছে টাইমের সাপেক্ষে, সেটা যদি ক্যালকুলেট করতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে যত বেশি স্টিপ ওয়েভ ফর্ম, সেখানে কিন্তু তত বেশি দ্রুততার সঙ্গে ভোল্টেজটা বৃদ্ধি ঘটছে, ভোল্টেজের বিল্ড আপ হচ্ছে। ঠিক আছে। এবং এই যে ভোল্টেজ বৃদ্ধি হতে যে সময়টা লাগছে না, এই সময়টা হচ্ছে খুবই সামান্য একটা সময় লাগে। জেনারেলি একটা লাইটনিং এর ক্ষেত্রে এই যে T1, এই সময়টা হচ্ছে 1 থেকে 5 এই মাইক্রো সেকেন্ডের মধ্যে থাকে, 1 থেকে 5 মাইক্রো সেকেন্ড। ঠিক আছে, তার মানে এই যে T1 সময়টা, এটা হচ্ছে কিন্তু ভেরি স্মল টাইম।
ভেরি স্মল টাইম। এবং যেটা আমাদের টি2 সময়, টি2 সময়টাকে দ্বারা আমরা কি বোঝাচ্ছি না, যে সময়ে ওয়েব ফর্মটা তার সর্বোচ্চ ভ্যালু থেকে তার সর্বোচ্চ ভ্যালুর অর্ধেক ভ্যালুতে পৌঁছে যাচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে টি2। ঠিক আছে, তো এইটা হতে কম্পারেটিভলি একটু বেশি সময় লাগে। জেনারেলি এটা হতে মোটামুটি আমাদের 50 মাইক্রোসেকেন্ড মতো সময় লাগতে পারে। ঠিক আছে, 50 মাইক্রোসেকেন্ড মতো সময় লাগতে পারে। টি2 যে সময়টা এটা হচ্ছে জেনারেলি অফ দ্য অর্ডার অফ 50 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, 50 মাইক্রোসেকেন্ড। তো ধরো কোনো একটা ওয়েব ফর্ম দিল, ওয়েব ফর্ম দিয়ে বলল, ওয়েব ফর্মের নেচারটা হচ্ছে যদি বলে যে একটা 1/50, 1/50 মাইক্রোসেকেন্ড ভোল্টেজ সার্জ, এর মানে আমরা কি বুঝবো? 1/50 মাইক্রোসেকেন্ড যদি একটা ভোল্টেজ সার্জের কথা বলে, এর অর্থ হচ্ছে যে ভোল্টেজ সার্জের যে মিনিমাম ভ্যালু সেখান থেকে সর্বোচ্চ ভ্যালু বা পিক ভ্যালুতে পৌঁছাতে সময় লেগেছে 1 মাইক্রোসেকেন্ড, এবং সেটা কমতে কমতে যখন সর্বোচ্চ ভ্যালুর অর্ধেক ভ্যালুতে পৌঁছেছে বা পিক ভ্যালুর অর্ধেকে পৌঁছেছে, সেটা হতে সময় লেগেছে 50 মাইক্রোসেকেন্ড। ঠিক আছে, এইরকম ভাবে একটা ওয়েবকে জেনারেলি ডিনোট করা থাকে, ওয়েবের নেচারকে জেনারেলি এরকম ভাবে ডিনোট করা হয়। ঠিক আছে, এটা একটা টিপিক্যাল, আমরা লাইটেনিং এর ক্ষেত্রে একটা ওয়েব ফর্মের কথা বললাম। ঠিক আছে, লাইটেনিং এর ক্ষেত্রে একটা টিপিক্যাল ওয়েব ফর্ম আমাদের এরকম দেখতে হয়। এবারে আমরা বলবো যে লাইটেনিং এর ছাড়াও আরো তো বিভিন্ন কারণ আছে, যে সমস্ত কারণবশত সিস্টেমের মধ্যে ওভার ভোল্টেজ হতে পারে। ঠিক আছে, শুধু যে লাইটেনিং এর জন্যই হয় এমনটা নয়, ওভার ভোল্টেজ বিভিন্ন কারণের জন্য হতে পারে। তো তার মধ্যে যে কারণগুলো, কজ অফ লাইটেনিং, এটা আমাদেরকে জানতে হবে, কজেস অফ লাইটেনিং। ঠিক আছে, কজেস অফ লাইটেনিং। সরি, কজেস অফ ওভার ভোল্টেজ, অ্যাকচুয়ালি কজেস অফ ওভার ভোল্টেজ। আমি ওভার ভোল্টেজটাকে সংক্ষেপে ও/ভি করে লিখলাম। ওভার ভোল্টেজ কি কি কারণে হতে পারে? ওভার ভোল্টেজ মূলত দু রকম কারণে হতে পারে। একটা হচ্ছে সিস্টেমের মধ্যেকার ইন্টারনাল রিজনস, আর হতে পারে এক্সটার্নাল রিজনস। ঠিক আছে, সিস্টেমের মধ্যে কিছু ইন্টারনাল কারণবশত ওভার ভোল্টেজ হতে পারে, ইন্টারনাল, আর এটা হলো ইন্টারনাল রিজনস, as well as there are some external reasons. ইন্টারনাল কি কি কারণের বশত ওভার ভোল্টেজ হতে পারে? ইন্টারনালের মধ্যে আমরা বলতে পারি যে সিস্টেমের মধ্যে যদি সুইচিং হয়, সুইচিং এর জন্য ওভার ভোল্টেজ হয়, আমরা জানি সুইচিং সার্জেস বা সুইচিং ওভার ভোল্টেজ। সুইচিং এর জন্য হতে পারে। আর কি কারণে হতে পারে? সুইচিং ছাড়া হতে পারে আমাদের, সুইচিংটা দু রকম কন্ডিশনেই হয়। ঠিক আছে, যখন আমরা কোনো একটা লাইনকে হঠাৎ করে অন করছি, ঠিক আছে, ওপেন লাইন করছি, মানে একটা ওপেন লাইনের ক্ষেত্রেও হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের একটা লোডেড লাইনের ক্ষেত্রেও যদি আমরা সুইচিং করি তখনও কিন্তু হতে পারে। ঠিক আছে, মানে কোনো একটা সিস্টেম তার যদি এন্ডে কোনো লোড কানেক্টেড থাকে, ওভার পিএইচভি লাইন ধরো, সেখানে যদি এন্ডে কোনো লোড কানেক্টেড থাকে তখনও যদি আমরা সুইচিং করি তখনও হতে পারে। আবার যদি এন্ডে কোনো লোড কানেক্টেড না থাকে তখনও যদি আমরা সুইচিং করি তখনও ওভার ভোল্টেজ হতে পারে। সুইচিং এর মধ্যে এটা দুটো টাইপ আছে। আবার হতে পারে ওভার ভোল্টেজ ডিউ টু সাম ইনসুলেশন ফেলিওর। ঠিক আছে, কোনো একটা ধরো লাইন, সেই লাইনের মধ্যে অনেক ইনসুলেটর থাকে, আমরা জানি অনেক কেবল থাকে। তো সেই সমস্ত লাইন বা কেবল, সেগুলোর মধ্যে অনেক রকমের ইনসুলেশন থাকে। তো ইনসুলেশন গুলো যদি ড্যামেজ হয়ে যায় তো সেটার কারণে ফল্ট হয়, সেই ফল্টের থেকেও কিন্তু ওভার ভোল্টেজের উৎপত্তি হতে পারে। ইনসুলেশন ফেলিওরের জন্য ওভার ভোল্টেজের ঘটনা ঘটতে পারে। আর কি কারণে ওভার ভোল্টেজ হতে পারে?
ওভার ভোল্টেজ আমার হতে পারে ডিউ টু আর্কিং গ্রাউন্ড। ঠিক আছে, আর্কিং গ্রাউন্ড বলে একটা ঘটনা ঘটে লাইনের ক্ষেত্রে, সেই আর্কিং গ্রাউন্ডের জন্য ওভার ভোল্টেজ হতে পারে। আর্কিং গ্রাউন্ডের জন্য হতে পারে। আবার কি কারণে হতে পারে না, রেজোনেন্স বলে একটা কন্ডিশন ঘটে। রেজোনেন্স তোমরা পড়েছো সার্কিট আর নেটওয়ার্কে। রেজোনেন্স মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে যখন সার্কিটের মধ্যেকার যে ক্যাপাসিটেন্স এবং যে ইন্ডাকটেন্স তাদের ভ্যালু সমান হয়ে যায় সিরিজ সার্কিট হলে, তখন তারা একটা রেজোনেন্স কন্ডিশন প্রোভাইড করে। তো সেরকম ঘটনা যদি ঘটে, সেই রেজোনেন্স কন্ডিশনের জন্য একটা ওভার ভোল্টেজ আসতে পারে। এটা হলো রেজোনেন্স কন্ডিশন। ঠিক আছে, রেজোনেন্সের জন্য ওভার ভোল্টেজ হতে পারে, যদিও এটা কিন্তু রেয়ার। ঠিক আছে, রেজোনেন্সের জন্য ওভার ভোল্টেজ হওয়ার ব্যাপারটা হচ্ছে রেয়ার একটা incident। তাহলে বিভিন্ন রকমের ইন্টারনাল কারণ, এগুলো হচ্ছে সিস্টেমের মধ্যেকার কারণ। ঠিক আছে, মানে যে পাওয়ার সিস্টেম চলছে, ট্রান্সমিশন লাইন চলছে, জেনারেটর চলছে, বিভিন্ন লোড চলছে, এই সমস্ত ইন্টারনাল ব্যাপার থেকে এই ঘটনাগুলো ঘটতে পারে। সুইচিং, ইনসুলেশন ফেলিওর, আর্কিং গ্রাউন্ড, রেজোনেন্স, এগুলো হচ্ছে সমস্ত সিস্টেমের মধ্যেকার ইন্টারনাল ব্যাপার, তার জন্য ওভার ভোল্টেজ হচ্ছে। আর এক্সটার্নাল রিজনটা কি না, এক্সটার্নাল রিজনের মধ্যে আমরা যেটা আমাদের কন্ট্রোলের বাইরে। ঠিক আছে, এই 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 ব্যাপারগুলো কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে, কিন্তু এক্সটার্নাল ব্যাপারের মধ্যে পড়ছে আমাদের লাইটেনিং। ঠিক আছে, লাইটেনিং মানে হচ্ছে কি বাইরে থেকে, এটা সিস্টেমের মধ্যেকার ব্যাপার তো নয়। লাইটেনিং হচ্ছে একটা এক্সটার্নাল প্রাকৃতিক একটা ব্যাপার। ঠিক আছে, তো সেটার কারণে ওভার ভোল্টেজ আসতে পারে, কিন্তু সেটা হচ্ছে এক্সটার্নাল ব্যাপার। লাইটেনিং এর জন্য ওভার ভোল্টেজ আসতে পারে। ঠিক আছে, তো দেখা গেছে যে আমাদের এই যে ইন্টারনাল কজ, ইন্টারনাল কজের জন্য যে সমস্ত ওভার ভোল্টেজ, মানে সুইচিং, ইনসুলেশন ফেলিওর, আর্কিং গ্রাউন্ড, রেজোনেন্স, এ সমস্ত কারণবশত যে সমস্ত সার্জ গুলো তৈরি হচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু খুব একটা হাই ম্যাগনিটিউডের হয় না। যেমন এটা দেখা গেছে যে সিস্টেমের যা নর্মাল সিস্টেম ভ্যালু, তার থেকে মোটামুটি 2 গুণ হয়ে থাকে। ঠিক আছে, মোটামুটি তার থেকে দ্বিগুণ পর্যন্ত এই ইন্টারনাল কজের জন্য যে ওভার ভোল্টেজ সেগুলো হয়। তো এই যে ইন্টারনাল কজের জন্য যে ইনসুলেশন ফেলিওর, ঠিক আছে, তো সেগুলোর ভ্যালুটা কম্পারেটিভলি কম থাকে যখন আমরা একটা ট্রান্সমিশন লাইনের কথা বিচার করব, বা আমাদের যে নর্মাল ডিস্ট্রিবিউশন লাইনের কথা যদি আমরা বিচার করি, সে সমস্ত জায়গায় এই ইন্টারনাল রিজনের জন্য যে ওভার ভোল্টেজ সেগুলো এফেক্ট কম্পারেটিভলি কিন্তু কম হয়। কিন্তু ইএইচভি লাইন যখন ভোল্টেজের লেভেলটা অনেক বেড়ে যাচ্ছে, যেমন সাপোজ 400 কেভি বা 750 কেভি, এই সমস্ত এক্সেসিভলি হাই ভোল্টেজ লেভেলের ক্ষেত্রে কিন্তু তখন এই সুইচিং এর জন্য ওভার ভোল্টেজটাই মেনলি গুরুত্ব পাবে। ঠিক আছে, লো ভোল্টেজ মানে আপ টু যদি আমরা 220 কেভি পর্যন্ত ধরি, 132 কেভি বা 33 কেভি, এই সমস্ত লেভেলের জন্য কিন্তু আমাদের মেন কনসার্ন হচ্ছে লাইটেনিং এর ব্যাপারটা। ঠিক আছে, কিন্তু যখন আমরা এই তার থেকেও বেশি ইএইচভি লাইনের ক্ষেত্রে চলে যাচ্ছি, তখন কিন্তু আমরা বলতে পারি যে সুইচিং এর জন্য যে আমাদের ওভার ভোল্টেজটা হয় সেটাই হচ্ছে মেন কনসার্নের ব্যাপার। ঠিক আছে, তাহলে কম্পারেটিভলি যে লো ভোল্টেজ সেই সমস্ত লাইনের ক্ষেত্রে যদি আমরা লাইনটাকে এই আমাদের যে এক্সটার্নাল রিজন অর্থাৎ লাইটেনিং এর হাত থেকে রক্ষা করবার মতো ব্যবস্থা করতে পারি, যেহেতু এটার এফেক্টটাই বেশি। লো ভোল্টেজ যদি লাইন, মানে লো ভোল্টেজ অর্থাৎ কিনা আমরা যদি বলি 33 কেভি, 132 কেভি, এইরকম লেভেলের যে ট্রান্সমিশন লাইন, সেক্ষেত্রে আমাদের লাইটেনিং এর জন্য ওভার ভোল্টেজের প্রভাবটাই বেশি। ঠিক আছে, তো সেই কারণে ওই সমস্ত ভোল্টেজ লেভেলে যদি আমরা লাইটেনিং এর হাত থেকে সেই লাইনগুলোকে প্রোটেক্ট করবার মতো ব্যবস্থা রাখতে পারি, তাহলেই আমাদের সেটা ইন্টারনাল কোনো কারণেও যদি ওভার ভোল্টেজ হয় সেটাও কিন্তু প্রোটেক্ট করতে পারবে। কারণ ইন্টারনাল রিজনের জন্য ওভার ভোল্টেজ যেটা হবে সেটার ম্যাগনিটিউড আমার লাইটেনিং এর জন্য হওয়া ওভার ভোল্টেজের তুলনায় কম হবে। ঠিক আছে, তো সেই কারণে এই সমস্ত ভোল্টেজ লেভেলের ক্ষেত্রে আমরা যদি লাইটেনিং এর জন্য যে প্রোটেকশন আমরা ইউজ করব সেটাই যথেষ্ট। অন্যান্য
ইন্টারনাল রিজনের জন্য যদি ওভার ভোল্টেজ হতো তার থেকেও লাইনটাকে বাঁচানোর জন্য। এবার আমরা বিভিন্ন রকমের যে ইন্টারনাল রিজনস, এই ইন্টারনাল রিজনস এর জন্য যে ওভার ভোল্টেজ গুলো হচ্ছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ডিসকাস করব। বিভিন্ন রকমের যে ইন্টারনাল ভোল্টেজ, সেগুলো সম্পর্কে আমরা ডিসকাস করা স্টার্ট করব। প্রথমেই যেটা আমরা বলবো যে ওভার ভোল্টেজ ডিউ টু ইন্টারনাল রিজনস, তার মধ্যে আমাদের প্রথমেই কি ছিল? ইন্টারনাল রিজনের মধ্যে প্রথমেই ছিল আমাদের সুইচিং। ঠিক আছে, ইন্টারনাল রিজনস এর মধ্যে প্রথমেই আমাদের যেটা ছিল সেটা হচ্ছে সুইচিং। সুইচিং ওভার ভোল্টেজ, এটা কিসের মধ্যে পড়ছে? সুইচিংটা পড়ছে আমাদের একটা ইন্টারনাল রিজনের মধ্যে। আমরা বলেছি সুইচিং অফ এ সিস্টেম ইট মে কজ ওভার ভোল্টেজ। ঠিক আছে, এবার এই সুইচিং ওভার ভোল্টেজের মধ্যে আমরা বিভিন্ন কেস স্টাডি গুলো দেখবো। ঠিক আছে, একটা সুইচিং অপারেশন আমাদের লাইনে কি কারণে দরকার হয়? ধরো কোনো একটা জায়গায় একটা জেনারেটর আছে, ধরো জেনারেটর কি করে? জেনারেটর ভোল্টেজ জেনারেট করছে, পাওয়ার জেনারেট করছে, এবং এখানে ভোল্টেজ আসছে। এবার সেইটা আমরা ট্রান্সমিশন লাইনে ধরো ফেলছি। কিসের মাধ্যমে ফেলবো? এখানে আমাদেরকে একটা সার্কিট ব্রেকার তো রাখতে হবে। জেনারেটর থেকে যেটা তৈরি হচ্ছে, আমি এটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে দেখালাম, প্র্যাকটিক্যালি এটা 3 ফেজ সিস্টেম হওয়ার কথা। ঠিক আছে, তো ধরো সিঙ্গেল ফেজ একটা সিস্টেম, সেখানে যদি আমরা ফর এক্সাম্পল, মানে এটা একটা বেসিক ডায়াগ্রাম, এখানে আমাদের কি থাকে? সার্কিট ব্রেকার থাকে। সার্কিট ব্রেকারটাকে যেই আমরা অন করি, অমনি কি হয়? সার্কিট ব্রেকারটাকে অন করলে তবে গিয়ে এই লাইনের মধ্যে পাওয়ারটা আসে। ঠিক তো? ধরো জেনারেটরের থেকে পাওয়ার জেনারেট হচ্ছে, দিয়ে সেটা এখানে সুইচ ট্রান্সফরমার আছে, জেনারেটর ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করছি, সেটাকে আর এখানে দেখালাম না। তারপরে এখানে একটা এরকম সার্কিট ব্রেকার আছে বা সুইচ আছে, তার মাধ্যমে আমরা পাওয়ারটাকে এই লাইনের মধ্যে ফেলতে পারছি। ঠিক আছে, এই লাইনের মধ্যে ধরো আমরা পাওয়ারটাকে ফেলতে পারছি একটা সুইচের মাধ্যমে। এবার ধরো এটা এই এন্ড, এই এন্ডের নাম আমি সাপোজ এ এন্ড নাম দিলাম, এটা ধরো বি এন্ড আমরা নাম দিলাম। ঠিক আছে, এবার মনে করো লাইনটা আমার ওপেন অবস্থায় আছে। লাইনটা আমাদের কি আছে? ওপেন অবস্থায় আছে, মানে এই লাইনে আর কিছু কানেক্টেড নেই, লোড কিছু কানেক্টেড নেই। আমাদের লোড কোথায় কানেক্টেড থাকে? লাইনের এন্ডে। এখানে আমাদের লোড কানেক্টেড থাকার কথা, এখানে আমাদের লোড কানেক্টেড থাকার কথা এরকম। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা লোড কানেক্ট করে রাখতে পারতাম। ঠিক আছে, সেটা হয়ে যেত আমাদের কি লাইন? সেটা হয়ে যেত আমাদের একটা লোডেড লাইন। ঠিক আছে, জেনারেটর জেনারেট করছে, সুইচের মাধ্যমে পাওয়ারটাকে আমরা এই লাইনে ফেলছি, এখান থেকে একটা লোডের মধ্যে পাওয়ারটাকে আমরা ইউজ করছি। এটা হয়ে যেত একটা লোডেড লাইন। বাট আমরা এখানে যেটা কনসিডার করছি সেটা হচ্ছে আনলোডেড লাইন। এটা ধরো ওপেন আছে, লাইনটার এন্ড হচ্ছে ওপেন। লাইনটা ধরো কি ছিল? ডি এনার্জাইজড কন্ডিশনে ছিল, ডি এনার্জাইজড কন্ডিশনে লাইনটা ছিল, মানে ভোল্টেজ এত দূর পর্যন্ত এসে থেমেছিল, এই পর্যন্ত এসে আমার থেমেছিল। ঠিক আছে, আমি এদিকটা সাপোজ ফর এক্সাম্পল এখন এই একটা ইনস্ট্যান্টে আমরা এটাকে পজিটিভ ধরছি, এখানে পর্যন্ত ভোল্টেজ এসে থেমেছিল। এবার যেই আমরা সুইচটাকে অন করলাম, কি হবে? সুইচটাকে অন করলে পাওয়ারটা এদিক থেকে চলে যাবে, এর সঙ্গে এটা কানেক্টেড হয়ে যাবে, এবং এই যে আমাদের লাইন, সেই লাইনের মধ্যে পাওয়ারটা চলে আসবে। তো এতক্ষণ পর্যন্ত যখন আমরা সুইচটাকে অফ রেখেছিলাম, তখন পর্যন্ত এই লাইনের মধ্যে কোনো রকম কোনো চার্জ ছিল না, এই লাইনও ছিল না, নিচের লাইনটাতেও ছিল না। কিন্তু যেই আমরা সুইচটাকে ক্লোজ করলাম, অমনি কি হলো? চার্জ একটা চলে এলো, লাইনের মধ্যে চার্জ চলে এলো। ভোল্টেজ মানে বেসিক্যালি কি? এখানে একটা চার্জের ফ্লো তৈরি হবে, তার মানে এই লাইনটার এই জায়গায় একটা চার্জ তৈরি হলো, এবং সেই যে যে একটা চার্জের কনসেন্ট্রেশনটা এখানে বেড়ে গেল, তার জন্য কি হবে? একটা ট্রাভেলিং ওয়েভ তৈরি হবে। ঠিক আছে, ট্রাভেলিং ওয়েভ হচ্ছে একটা প্রসেস, যেটা আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা এটাকে এই কনসেপ্টটা আমরা ইউজ করি। ঠিক আছে, ট্রাভেলিং ওয়েভটা কিন্তু আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন বা মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, মেনলি এটা অ্যাপ্লিকেবল হচ্ছে লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। ঠিক আছে, ট্রাভেলিং ওয়েভ তোমরা জানো যে আমরা যদি একটা, আমি একটু আউট অফ টপিক বলছি, যে লং ট্রান্সমিশন লাইন,
আর শর্ট ট্রান্সমিশন লাইন আর মিডিয়াম ট্রান্সমিশন লাইন, এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। ঠিক আছে, তো যেখানে আমরা লং ট্রান্সমিশন লাইন ইউজ করি সেখানে আমরা ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স আমরা কনসেপ্টটা ইউজ করে থাকি। ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স, এই কনসেপ্টটা কিন্তু আমরা একটা লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটেড ক্যাপাসিটেন্স সেটা কিরকম হয়, ধরো এই একটা ইন্ডাক্টর হয়ে আমরা লং ট্রান্সমিশন লাইনের একটা যদি মডেল ভাবি, এরকম ইন্ডাক্টর, এরকম ইন্ডাক্টর আছে। ঠিক আছে, এখানে ধরো আবার একটা ইন্ডাক্টর আছে, লং ট্রান্সমিশন লাইন কিন্তু। ঠিক আছে, আর এখানে কি থাকবে, প্যারালালে ক্যাপাসিটর থাকবে। এই ছোট ছোট অনেকটা অনেকগুলো এরকম আমরা পার্ট বাই পার্ট এটাকে ভাঙতে পারি। এইরকম মডেল আমরা কখন ইউজ করি, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটেন্স মডেল। এটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইনকে যখন আমরা এরকম অসংখ্য থাকবে, ঠিক আছে, অনেকগুলো ছোট ছোট এরকম ভাগে আমরা ভাঙতে পারি, ছোট ছোট পার্টে আমরা ভাঙতে পারি লং ট্রান্সমিশন লাইনকে। ঠিক আছে, যেহেতু লং ট্রান্সমিশন তার জন্য আমাদেরকে এরকম ডিস্ট্রিবিউটেড ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্সটাকে দেখাতে হয়। কিন্তু যখন আমরা মিডিয়াম অথবা যখন আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের কথা বলবো, মিডিয়ামের ক্ষেত্রে আমরা কেবলমাত্র টি নেটওয়ার্ক অথবা পাই নেটওয়ার্ক ইউজ করি। ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের প্যারালালে একটা মাত্র ক্যাপাসিটেন্স দেখালেই কিন্তু আমাদের হয়ে যায়। টি নেটওয়ার্ক বা পাই নেটওয়ার্ক, সেখানে আমাদের একটা মাত্র ক্যাপাসিটেন্স বা এখানে এরকম ধরো একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন যদি আমরা ধরি, মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা কিরকম করি, একটা এরকম টি মডেল আমরা জানি, টি মডেল। ঠিক আছে, এরকম ভাবে আমরা বলে থাকি তো, টি নেটওয়ার্ক। তোমরা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার তার মধ্যে এটা পড়েছো। এরকম আমরা শর্ট ট্রান্সমিশন মিডিয়াম ট্রান্সমিশনের ক্ষেত্রে এরকম ভাবে আমরা একটা টি নেটওয়ার্কের মাধ্যমে লাইনটাকে বোঝাতে পারি। আর কিন্তু ডিস্ট্রিবিউটেড এরকম দেখানোর কোনো দরকার নেই, এটা হচ্ছে টি নেটওয়ার্ক। আবার থাকে আমাদের এরকম কিছু নেটওয়ার্ক, সেটাকে বলে পাই নেটওয়ার্ক। টি অথবা পাই দুটো মডেল দিয়ে আমরা বলতে পারি। কিন্তু লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের শুধু এরকম একটা টি বা পাই, মানে একটাই মাত্র ইম্পিডেন্স, তিনটে ইম্পিডেন্স দিয়ে কিন্তু আমরা টোটাল লাইনটাকে এরকম বোঝাতে পারবো না। তখন আমাদেরকে এই ডিস্ট্রিবিউটেড ইন্ডাকটেন্স এন্ড ক্যাপাসিটেন্স মডেলটাই দেখাতে হবে। তো যখনই আমরা এই ডিস্ট্রিবিউটেড ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স মডেল দিয়ে লাইনটাকে অ্যানালিসিস করার চেষ্টা করব, তখন আমরা দেখতে পাবো যে লাইনের মধ্যে যখন এরকম কোনো একটা সাডেন চার্জের একটা চেঞ্জেস হয়, তখন কি হয় না, লাইনের মধ্যে একটা ট্রাভেলিং ওয়েভস তৈরি হয়, ট্রাভেলিং ওয়েভস। ঠিক আছে, এই যে ট্রাভেলিং ওয়েভস গুলো তৈরি হয়, এটা ডিউ টু দ্য নেচার অফ দি ট্রান্সমিশন লাইন। লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এরকম মডেল এক্সপ্লেন করতে গেলে আমাদেরকে এই লং ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এইরকম ডিস্ট্রিবিউটেড মডেল ইউজ করতে হবে। এবং তার জন্যই আমাদের ওখানে যখনই আমরা অ্যানালিসিস করব, আমরা দেখতে পাবো যে লাইনের মধ্যে একটা সাডেন চার্জের পরিবর্তন ঘটলে একটা ভোল্টেজ ওয়েভের তৈরি হয়। ঠিক আছে, এবার এখানে ধরো যখন লাইনটা অফ ছিল, সুইচটা যখন অফ ছিল, তখন এই লাইনের মধ্যে কোনো চার্জ ছিল না। যখন সুইচটাকে আমরা ক্লোজ করে দিলাম, তখনই লাইনের মধ্যে চার্জ চলে এলো, এবং সেই চার্জের একটা যে ডেনসিটির পরিবর্তন হলো, সেই চার্জটা ডিউ টু সাডেন রাইজ, মানে হঠাৎ ছিল না, হঠাৎ করে চার্জ চলে এলো, তার মানে কি একটা সাডেন রেট অফ চেঞ্জ অফ চার্জ দেখা দিল, এমন একটা হিউজ ভোল্টেজ এখানে ইনডিউসড হবে। এবং সেইটা কি করবে না, ট্রাভেলিং ওয়েভের ফর্মে আমাদের এই লাইন বরাবর ধরো চার্জের ডিস্ট্রিবিউশনটা এরকম ভাবে মানে সামনের দিকে এগিয়ে চলবে। ঠিক আছে, দিয়ে এগিয়ে গিয়ে যাবে কোথায়, এই এন্ডে চলে আসবে। চার্জের যে জন্য যে ওয়েভটা, ট্রাভেলিং ওয়েভ যেটা তৈরি হলো, সেটা যাবে কোথায়, এ এন্ডে আসবে। এখান দিয়ে শুরু হয়ে এখানে চলে আসবে, এ এন্ডে আসবে, কিন্তু এসে কি দেখবে, এটা হচ্ছে ওপেন। ওপেন যখন, ওপেন অবস্থায় যখন আমরা একটা ট্রান্সমিশন লাইনের কথা ভাবি, একটা ট্রান্সমিশন লাইন যদি ওপেন কন্ডিশনে থাকে, তো সেই অবস্থায় যদি আমরা দেখি যে কি হয় না, এখান পর্যন্ত তো এলো ওয়েভটা, এবার এটা রিফ্লেক্টেড হবে, রিফ্লেক্টেড হয়ে আবার কোন দিকে ব্যাক করবে, এই দিকেই ব্যাক করে আসবে। ঠিক আছে, এখানে পর্যন্ত আসবে, দিয়ে এখানে তো কিছুটা পার্ট এর ট্রান্সমিটেড হতো এবং কিছুটা পার্ট রিফ্লেক্টেড হতো। ঠিক আছে, এটা আমাদের ট্রাভেলিং ওয়েভের যে কনসেপ্ট সেখান থেকে আসে। ট্রাভেলিং ওয়েভের কনসেপ্ট অনুযায়ী যেটা আমাদের ট্রান্সমিট হবে, মানে এখান দিয়ে যদি কিছুটা, এখানে যে ভোল্টেজটা তৈরি হবে অ্যাকচুয়ালি, এখান দিয়ে তো আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওপেন এন্ড, তার মানে এখানে একটা ভোল্টেজ ইনডিউসড হবে, যেটা হবে সেটাকে আমরা বলছি সাপোজ ট্রান্সমিটেড ওয়েভ। ঠিক আছে, সেটার নাম আমি দিচ্ছি ইটি। ইটি ইজ ইকাল টু কি হয় না, ইটি ইজ ইকাল টু হচ্ছে যে ভোল্টেজটা আমার ধরো এসেছে এখানে ট্রাভেলিং ওয়েভের ফর্মে, সেটার আমি নাম দিচ্ছি ই।
এটার নাম কি দিচ্ছি ই। আর ইটিটা কি, যেটা এখানে ট্রান্সমিটেড বা রিফ্লেক্টেড হবে, রিফ্র্যাক্টেড হবে, সরি, এখান থেকে যেটা অন্য কিছু যদি থাকতো সেখানে ট্রান্সমিটেড হতো, এখানে তো জায়গা কিছু নেই, তার মানে এখানেই যে ভোল্টেজটা আমার তৈরি হবে সেটাকে আমি নাম দিচ্ছি ইটি। ইটি ইজ আমার হবে ই, যেটা আমার পড়েছে ওখানে, প্লাস কি হবে, প্লাস হয়ে যাবে আমাদের ই আর। ই আর ব্যাপারটা কি, ই আর মানে হচ্ছে যে পোর্শনটা রিফ্লেক্টেড হয়ে যাবে, রিফ্লেক্টেড হবে কিছুটা অংশ, ঠিক আছে, কিছুটা ওয়েভ এটা এখান থেকে আবার রিফ্লেক্ট করে যাবে, যেটা রিফ্লেক্ট করে যাচ্ছে তার নাম আমি দিচ্ছি সাপোজ ই আর। তো ট্রাভেলিং ওয়েভের যে কনসেপ্ট সেই অনুযায়ী বলে যে ইটি ইজিক্যাল টু ই প্লাস ই আর। অনুরূপ ভাবে যে কারেন্টটা আমার ট্রান্সমিট হবে সেটার নাম আমি দিচ্ছি আইটি। আইটি মানে হচ্ছে কতটা কারেন্ট ট্রান্সমিট হচ্ছে। আইটি ইজিক্যাল টু কি হয়ে যাবে না, আইটি ইজিক্যাল টু হয়ে যাবে আমাদের আই, মানে এই যে ট্রাভেলিং ওয়েভ যেটা এসেছিল তার ভোল্টেজটাকে তো আমরা ই বলেছি, তার কোরসপন্ডিং একটা কারেন্টও তো থাকবে, কারেন্টটাকে আমরা সাপোজ আই বলছি, এবং যে পরিমাণ কারেন্ট রিফ্লেক্টেড হয়ে যাবে মানে এই যে ই আর এর তো ভোল্টেজ, তার কোরসপন্ডিং একটা কারেন্টও থাকবে, সাপোজ সেই কারেন্টের নাম হচ্ছে আই আর, মানে রিফ্লেক্টেড কারেন্ট, সেটাকে আমি বলছি আই আর। তো এইটা হয়ে গেল দুটো ইকুয়েশন। এটা আমাদেরকে ট্রাভেলিং ওয়েভ বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের থিওরি থেকে আমরা এটা ডিরাইভ করতে পারি যে যেটা এখানে ট্রান্সমিট হচ্ছে ভোল্টেজ সেটাকে আমরা বলতে পারি ইটি। ইটি ইজ ইকাল টু হচ্ছে যে পরিমাণ ওয়েভ ভোল্টেজ এখানে পড়েছিল সেটা হচ্ছে ই, প্লাস যতটা অংশ রিফ্লেক্টেড হলো সেটা হলো ই আর। অনুরূপভাবে যে পরিমাণ কারেন্ট এখানে ট্রান্সমিটেড হবে সেটা হচ্ছে আইটি, ইজিক্যাল টু হচ্ছে যে পরিমাণ কারেন্ট এখানে এসে ইনসিডেন্ট হয়েছিল আই, প্লাস যতটা অংশ রিফ্লেক্টেড হয়ে গেল আই আর। ঠিক আছে, এবার যেহেতু এটা একটা ওপেন এন্ডেড লাইন, ওপেন তো লাইনটা তো ওপেন, ওপেন অবস্থায় থাকার জন্য কি বলতে পারি আমরা, ওপেন অবস্থায় যখন কোনো লাইন থাকে তাহলে এখান দিয়ে ট্রান্সমিটেড অংশটা কি হবে, জিরো হয়ে যাবে, কারণ এখান দিয়ে ট্রান্সমিট হয়ে যাওয়ার রাস্তা নেই। আমরা জানি ওপেন সার্কিট লাইনের ক্ষেত্রে কোনো লোড কানেক্টেড থাকে না, তো সেখানে আমাদের কারেন্টের ভ্যালুটা আইটির ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যাবে। তাহলে ওপেন সার্কিট লাইনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ওপেন সার্কিট যখন লাইন আমাদের আছে তখন আমাদের আইটি সমান জিরো, কারণ কোনো অংশই এখানে ট্রান্সমিট হওয়ার অপশন নেই। ওপেন সার্কিট লাইনের ক্ষেত্রে আইটিটা জিরো হয়ে গেল। আইটিটা যদি জিরো হয়ে যায় তাহলে আই আরটা কত হবে, আই আরটা হয়ে যাবে আমার আই আর প্লাস আই ইজিক্যাল টু হচ্ছে জিরো। আই আর প্লাস আই ইজিক্যাল টু হচ্ছে জিরো, দ্যাট মিনস আই আর ইজিক্যাল টু হয়ে গেল মাইনাস আই। ঠিক আছে, আই আর হয়ে যাবে কত, মাইনাস আই। আই আর ইজিক্যাল টু হয়ে যাবে মাইনাস আই। আর একটা জিনিস ঘটে যে ওপেন এন্ডেড যেহেতু লাইন, যতটা ওয়েভ এখানে এসে পড়েছিল ভোল্টেজ ওয়েভ অর্থাৎ ই, ঠিক সেম অ্যামাউন্টের ওয়েভই কিন্তু রিফ্লেক্টেড হবে, মানে ই যদি পড়ে থাকে তাহলে ই আর যেটা রিফ্লেক্টেড হয়ে যাবে সেটার অ্যামাউন্ট তো ই হবে। ঠিক আছে, তাহলে ই আর অলসো ইকুয়াল টু হচ্ছে ই। ইন কেস অফ অ্যান ওপেন এন্ডেড লাইন আমরা বলতে পারি ই আর ইজ ইকুয়াল টু অলসো ই। ঠিক আছে, ই আর অলসো ইকুয়াল টু হচ্ছে ই। যদি ই আর ইজ ইকুয়াল টু ই হয় তাহলে ইটি সমান কত হবে, ইটি মানে এখানে যে ভোল্টেজটা আমার ইনডিউসড হবে সাপোজ সেটাকে আমরা ইটি বলছি, এখানে ট্রান্সমিট হওয়ার তো কোনো অপশন নেই, তাহলে ইটি আমরা এখানে যে ভোল্টেজটা আমরা পাবো সেটাকে ইটি বলছি। তাহলে ইটি সমান কত, ওই ইকুয়েশন থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে ইটি সমান আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ট্রান্সমিটেড ওয়েভ দ্যাট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের ই প্লাস ইআর। ইআর মানে কত, ইআর মানেও হচ্ছে ই। ঠিক আছে, ইআর মানেও হচ্ছে ই, তার মানে ই প্লাস ই, দ্যাট মিনস টু টাইমস অফ ই, টু টাইমস অফ ই, এই পরিমাণ ভোল্টেজ আমার এখানে তৈরি হবে। ঠিক আছে, এই পরিমাণ ভোল্টেজ আমার তৈরি হবে। আমি যদি গ্রাফিক্যালি ব্যাপারটাকে একটু দেখি, গ্রাফিক্যালি যদি দেখাতে চাই তাহলে ধরো ই যেটা আমার ছিল সেটা ধরো এরকম একটা ওয়েভ ই, যেটা আমার পড়লো, মানে শুরু থেকে শেষের দিকে যেটা গেল সেই ভোল্টেজটাকে আমরা সাপোজ ই বলছি এরকম। কোনটাকে না, এই যে ভোল্টেজটা যাচ্ছে আমি এটাকে স্কোয়ার ওয়েভের ফর্মে যদি দেখাই ফর এক্সাম্পল, তাহলে ইটা আমার ধরো এরকম, আর যে কারেন্টটা যাচ্ছিল সাপোজ সেই কারেন্ট যেটা আই আছে সেটা হচ্ছে ধরো এরকম পজিটিভ। ঠিক আছে, এটা ধরো আই, এটা কোন দিকে যাচ্ছিল, ফ্রম লেফট টু রাইট, এরকম ভাবে যাচ্ছিল এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা যদি এখানে আমাদের যে ভোল্টেজ ইটি যেটা তৈরি হচ্ছে, ইটির পরিমাণটা কত হচ্ছে, ইটির পরিমাণটা কত হচ্ছে, ইটিটাকে আমরা যদি দেখাই, ইটিটা প্রথমে আমাদের যখন কিছু ছিল না
প্রথমে আমার ইটা পড়লো, কিন্তু ইটা আমার এই লেভেলে ছিল, যেটা আমার ইনসিডেন্ট ওয়েভ সেটা আমাদের এই লেভেলে ছিল, কিন্তু যেটা আমাদের ইটি হলো সেটা কত, সেটা 2 টাইমস অফ ই হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের ইটি, দ্যাট মিনস 2 টাইমস অফ ই। ঠিক আছে, এইরকম একটা ভোল্টেজ আমরা ওখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এন্ডে। আর যেটা আমাদের কারেন্ট ছিল, কারেন্ট আমাদের প্রথমে কত ছিল, আই ছিল, এরকম ছিল কারেন্ট, এরকম কারেন্ট ছিল, সেটা কি হয়ে যাচ্ছে, মাইনাস আই হয়ে যাচ্ছে, রিফ্লেক্টেড যে কারেন্টটা সেটা হয়ে যাচ্ছে আমাদের মাইনাস আই, এটা হয়ে যাচ্ছে রিফ্লেক্টেড কারেন্ট। ঠিক আছে, আর যেটা ভোল্টেজ আমরা পাচ্ছি এন্ডে সেটা কত, 2 টাইমস অফ ই। এই যে আমাদের দ্বিগুণ ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে এট দ্য এন্ড, সেটা হচ্ছে কি, আমাদের যে নর্মাল যে ভোল্টেজ ই ছিল তার 2 টাইমস। এখানে যদি আমার জেনারেটেড ভোল্টেজ ই হতো, এই ভোল্টেজটাও ই হতো, এবং তার জন্য আমাদের এখানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে আলটিমেটলি এট দ্য এন্ড ডিউ টু রিফ্লেকশন, সেটা হচ্ছে 2 টাইমস অফ ই। তাহলে আমাদের সিস্টেমটা জেনারেটেড কত 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 ভোল্টেজের জন্য এই সিস্টেমটা ডিজাইন, ই ভোল্টেজের জন্য ডিজাইন করা আছে। ঠিক আছে, এবার যখন আমাদের এরকম ভাবে এই লাইনের ওপেন এন্ডেড এন্ডে যখন লাইনটার মধ্যে ওয়েভটা রিফ্লেক্টেড হচ্ছে, তার জন্য ওখানে একটা ডাবল পরিমাণ ভোল্টেজ ইনডিউসড হচ্ছে। ঠিক আছে, এই যে ডাবল ভোল্টেজ, এটাকে বলা হয় ভোল্টেজ ডাবলিং। ঠিক আছে, এটাকেই বলা হয় ভোল্টেজ ডাবলিং। ঠিক আছে, এবার এই যে ভোল্টেজ ডাবলিং, আমি অ্যাকচুয়ালি এখানে এর ম্যাগনিটিউডটা এরকম হবে যে আমরা এখানে এই ভোল্টেজটাকে ই দিয়ে ডিনোট করছি না, মানে আমি ফর এক্সাম্পল যদি আমাদের জেনারেটরের ভোল্টেজ যদি ই হয়, সাপোজ জেনারেটরের ভোল্টেজ ই, এর মানে কি, জেনারেটরে কি ভোল্টেজ স্পেসিফাই করা থাকে, ই মানে কিন্তু এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু বলা থাকে না। যখনই কোনো এসি ওয়েভ ফর্মের ক্ষেত্রে আমরা বলি জেনারেটর ধরো আছে, তার যদি আমরা ভোল্টেজ বলি ই, এর মানে আমরা কি স্পেসিফাই করছি, আমরা এর আরএমএস ভ্যালুকে স্পেসিফাই করছি, তাই না? আমরা কখনোই পিক ভ্যালু দিয়ে স্পেসিফাই করি না। যেমন আমাদের ডোমেস্টিক সাপ্লাই আমরা বলি 230 ভোল্ট, এই যে 230 ভোল্ট বলি, এটা কি আমাদের আরএমএস ভ্যালু না পিক ভ্যালু? আমরা জানি এটা হচ্ছে আরএমএস ভ্যালু। সেরকম ভাবে জেনারেটর যেটা ছিল আমাদের, সেই জেনারেটরের যদি আমাদের জেনারেটেড যেটা ভোল্টেজ সেটা যদি ই দিয়ে আমরা ডিনোট করি, সাপোজ আমি জেনারেটরের ভোল্টেজটাকে ভি দিয়ে ডিনোট করছি, হ্যাঁ, জেনারেটরের যে জেনারেটেড ভোল্টেজ সেটাকে আমি ভি দিয়ে ডিনোট করছি, তাহলে তার পিক ভ্যালু কত, এটা তো আরএমএস ভ্যালু, জেনারেটরের আরএমএস ভ্যালু হচ্ছে ভি, তাহলে পিক ভ্যালু কত হবে, √2 টাইমস অফ ভি। ঠিক আছে, √2 টাইমস অফ ভি, এটা হচ্ছে আমাদের পিক ভ্যালু জেনারেটরের। ঠিক আছে, এই পিক ভ্যালু যেটা হবে, সেই পিক ভ্যালুর কোরসপন্ডিং এ কিন্তু আমরা আমাদের এই এন্ডে যে ভোল্টেজটা পাবো, আমাদের এই লাইনের টার্মিনাল এন্ডে বা ট্রান্সমিটেড এন্ডে এখানে যে ভোল্টেজটা পাবো সেটা কত হবে, 2 টাইমস অফ এই পিক ভ্যালু, 2 টাইমস অফ দা পিক ভ্যালু, মানে আলটিমেটলি আমরা যে ভোল্টেজটা পাবো সেটা হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু ভি। ঠিক আছে, 2 ইন্টু √2 ইন্টু ভি, এই পরিমাণ ভোল্টেজ আমরা আমাদের যে এন্ড অফ দা লাইন সেখানে এই ভোল্টেজটা পেয়ে যাবো। ঠিক আছে, তো এটা যদি এখানে আমরা ভোল্টেজটা পাই, আর ভোল্টেজ জেনারেটরের ভোল্টেজ ধরো ভি, এখানে আমরা কত পাচ্ছি, √2 টাইমস অফ ভি, 2 ইন্টু √2 টাইমস অফ ভি, দ্যাট মিনস হচ্ছে অনেকটা বেশি অ্যামাউন্টের ভোল্টেজ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সেটা আলটিমেটলি কোথায় এসে পড়বে, সেটা আমার এই এই যে আমাদের সার্কিট ব্রেকার যেটা আছে, এই যে সুইচ যেটা আছে, সুইচের দুটো প্রান্তের কথা যদি আমরা ভাবি, তাহলে তাদের মধ্যে সেই কন্ট্যাক্টের অ্যাক্রসে আমরা এই এতটা একটা হিউজ ভোল্টেজ কিন্তু পাবো, 2 ইন্টু √2 টাইমস অফ ভি। ঠিক আছে, তো তার মানে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াসলি একটা হাই ভোল্টেজ তৈরি হচ্ছে, খুব স্বল্প সময়ের জন্য হচ্ছে, কিন্তু হচ্ছে তো একটা হাই ভোল্টেজ আমার সুইচিং এর সময় তৈরি হচ্ছে ডিউ টু দা এফেক্ট অফ ভোল্টেজ ডাবলিং। ঠিক আছে, তার মানে যখন আমরা সংক্ষেপে মানে ব্যাপারটাকে যদি আমরা করি, কম্বাইন করি, আমরা বলতে পারি যখন আমরা একটা ওপেন লাইনকে হঠাৎ করে ক্লোজ করছি, আমরা কি করছি আমি আরেকবার বলি, একটা ওপেন আমাদের লাইন আছে এরকম, এই ওপেন লাইন, সেটাকে আমরা হঠাৎ করে ক্লোজ করছি। কিভাবে ক্লোজ করছি, আমরা এখানে একটা জেনারেটর কানেক্ট করছি, সাপোজ আমরা হঠাৎ করে একটা ওপেন এন্ডেড লাইন আছে, তাকে হঠাৎ করে একটা জেনারেটরের থেকে সুইচের মাধ্যমে কানেক্ট করছি। ঠিক আছে, যখনই আমি এই ঘটনাটা ঘটাচ্ছি, তখন হঠাৎ করে এখানে একটা ইনস্ট্যান্টেনিয়াসলি হাই ভোল্টেজ তৈরি হচ্ছে। কতটা হাই ভোল্টেজ না, 2 ইন্টু √2 টাইমস অফ দা জেনারেটেড ভোল্টেজ। ঠিক আছে, এতটা একটা হাই ভোল্টেজ কিন্তু আমার ওখানে ইনডিউসড হচ্ছে। তার মানে এই যে হাই ভোল্টেজ, আমাদের সার্কিট ব্রেকার যেটা এখানে বা সুইচ যেটা থাকবে, সেটাকে এই হাই ভোল্টেজটা উইথস্ট্যান্ড করার মতো ক্যাপাবল হতে হবে। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু ইকুইপমেন্টটা ড্যামেজ হয়ে যেতে পারে। ঠিক আছে, তার মানে এখানে আমাদের যদি ভোল্টেজ ধরো ই থাকে, তাহলে আমরা আলটিমেটলি কত ভোল্টেজ পাচ্ছি, আমাদের ভোল্টেজ যেটা তৈরি হচ্ছে 2 ইন্টু √2 ইন্টু ই, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু অফ দা ভোল্টেজ।
যদি আমাদের জেনারেটেড ভোল্টেজ ই থাকে, ই মানে হচ্ছে আরএমএস ভ্যালু, তার জন্য আমাদের যে ওভার ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে 2 × √2 টাইমস অফ এতটা হাই ভোল্টেজ তৈরি হচ্ছে। এটা যখন আমরা কোনো একটা ওপেন লাইনকে হঠাৎ করে ক্লোজ করছি তখন। তাহলে এটা একটা সুইচিং এর ইনসিডেন্ট হয়ে গেল। নেক্সট আরেকটা ইনসিডেন্ট হতে পারে যখন আমরা কোনো একটা লোডেড লাইনকে হঠাৎ করে সুইচিং অপারেশন করব। ঠিক আছে, যখন আমরা একটা লোডেড লাইনের কথা কনসিডার করব, মানে কোনো লাইন ধরো ওপেন নেই, লোড আছে, কি আছে, লোড আছে, লোডেড লাইন, তাকে আমরা সুইচিং করছি। লোডেড লাইনে আমরা ধরো সুইচিং করছি। ধরো কোনো একটা লাইন আছে, আমরা সুইচিং করব, এখানে আমাদের জেনারেটর আছে, সাপোজ কোনো একটা ভোল্টেজ সোর্স আছে, এখানে আমি এর ভোল্টেজের পরিমাণ ধরো ই ধরলাম, এখানে আমাদের একটা সুইচ আছে, এখানে এই লাইন চলছে, এই লাইনের এন্ডে ধরো আমার একটা লোড কানেক্টেড আছে, সাপোজ ফর এক্সাম্পল এখানে আমাদের একটা লোড কানেক্টেড আছে। ঠিক আছে, আগেরটা আমাদের ছিল ওপেন লাইন। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের এখানে ধরো একটা লোড কানেক্টেড আছে। ঠিক আছে, এবার কি হচ্ছে না, এই লোডেড লাইনটা ধরো চলছিল, কি ছিল না, সুইচটা ওপেন অবস্থায় ছিল না, সুইচটা ধরো ক্লোজ ছিল। লোড ছিল মানে কি, সুইচটা আমার ক্লোজ অবস্থায় ছিল, ওপেন অবস্থায় দেখালে তো হবে না। সুইচটা কিরকম ছিল, এরকম ক্লোজ অবস্থায় ছিল, মানে লোডটা পাওয়ার পাচ্ছিল। এখন মনে করো হঠাৎ করে কোনো ফল্ট হয়েছে, হঠাৎ করে লোডের এখানে কোনো একটা ধরো ফল্ট হয়ে গেছে। ঠিক আছে, ফল্ট হলে কি হবে, ফল্ট হলে এই যে সুইচ বা সার্কিট ব্রেকার এটা ওপেন হওয়া উচিত। তো যখন এটা ওপেন হবে, ধরো ওপেন হওয়ার আগে এখান দিয়ে কারেন্ট যাচ্ছিল যেটা, সাপোজ সেই কারেন্টটা হচ্ছে আই। ঠিক আছে, আই হচ্ছে অ্যামাউন্ট অফ কারেন্ট হুইচ ওয়াজ ফ্লোয়িং থ্রু দিস লাইন, ফল্ট হওয়ার আগে কিন্তু। ঠিক আছে, এবং এই যে লাইন, এই লাইনের মধ্যে যে আমাদের কি থাকে, লাইনের একটা ন্যাচারাল ইম্পিডেন্স থাকে, মানে ট্রান্সমিশন যে লাইন, আমি যেটাকে এখান থেকে এই পর্যন্ত যেটা দেখাচ্ছি, এই অংশটা ট্রান্সমিশন লাইন কতটা, এখান থেকেই এতটা এতটা, এবং এইটা, এই যে ট্রান্সমিশন লাইন, এই ট্রান্সমিশন লাইনের নিজস্ব একটা ইম্পিডেন্স থাকে, তাকে বলা হয় ন্যাচারাল ইম্পিডেন্স। এই ন্যাচারাল ইম্পিডেন্সকে ডিনোট করা হয় কি দিয়ে, জেড এন দিয়ে। এবং এই জেড এন এর ভ্যালু কত হয়, জেড এন ইজ ইকুয়াল টু আমরা জানি √এল ডিভাইডেড বাই সি। ট্রান্সমিশন লাইনের যে ন্যাচারাল ইন্ডাকটেন্স সেটাকে বলা হয় এল, এবং ন্যাচারাল ক্যাপাসিটেন্স সেটাকে বলা হয় সি। সেইখান থেকে আমরা ন্যাচারাল ইম্পিডেন্স ক্যালকুলেশন করতে পারি কোনো ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে। এবার যখন কোনো একটা লাইন এই আই কারেন্ট এর মধ্যে দিয়ে চলছিল এবং এর ন্যাচারাল ইম্পিডেন্স কত, জেডএন। ঠিক আছে, জেডএন হচ্ছে ন্যাচারাল ইম্পিডেন্স। তো যখন আমরা ফল্ট দেখতে পেলাম এখানে, তখন কি হবে, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো ওপেন হবে, সার্কিট ব্রেকারটা এরকম ক্লোজ থাকবে না, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট গুলো ক্লোজ ওপেন হবে। কিরকম ভাবে ওপেন হবে না, এরকম ভাবে ওপেন হয়ে যাবে, এরকম ভাবে ওপেন হয়ে যাবে। তো যখন এটা ওপেন হবে, সেই ওপেন হওয়ার মুহূর্তে সার্কিট ব্রেকারের যে দুটো কন্ট্যাক্ট, মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটো পয়েন্ট, মানে এটাই তো একটা সার্কিট ব্রেকারের পাথটাকে ক্লোজ করছিল, এর অ্যাক্রসে একটা হিউজ অ্যামাউন্ট অফ হাই ভোল্টেজ ইনডিউসড হবে। এবং সেই ভোল্টেজের পরিমাণটা কত, সেই ভোল্টেজের পরিমাণটা হবে 2 × জেডএন ইন্টু, যেখানে জেডএনটা কি, জেডএন মানে হচ্ছে ন্যাচারাল ইম্পিডেন্স অফ দি ট্রান্সমিশন লাইন। এর ভ্যালু কত, √এল/সি। এটা কিন্তু লোডের উপরে ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে কিসের উপরে, এটা ডিপেন্ড করে ট্রান্সমিশন লাইনের নেচারের উপরে, কি ধরনের ট্রান্সমিশন লাইন, তার ইম্পিডেন্স, ইন্ডাকটেন্স কত, ক্যাপাসিটেন্স কত, তার উপরে ডিপেন্ড করে। কতটা লোড এখানে কানেক্টেড আছে তার উপরে জেডএন এর ভ্যালুটা কিন্তু নির্ভর করে না। ঠিক আছে, তো এখানে যে ভোল্টেজ আমার এই দুটো কন্ট্যাক্টের মধ্যে ইনডিউসড হবে তার পরিমাণটা কত, 2 × জেডএন ইন্টু আই। আইটা কি জিনিস, আই মানে হচ্ছে যে পরিমাণ কারেন্ট এই লাইন দিয়ে যাচ্ছিল সেই কারেন্টটাকে আমরা বলছি আই। ঠিক আছে, তো সেই মুহূর্তে এই কন্ট্যাক্টের অ্যাক্রসে কতটা ভোল্টেজ তাহলে তৈরি হলো, 2 × জেডএন ইন্টু আই। এবার আমরা একটা প্র্যাকটিক্যাল কেস নিয়ে দেখবো যে কোন একটা লাইন, তার ক্ষেত্রে কতটা হাই ভোল্টেজ ইনডিউস হতে পারে। সাপোজ একটা আমরা লাইন ধরছি, ঠিক আছে, কোন একটা পার্টিকুলার সার্কিট ব্রেকারের কথাই ধরছি। ঠিক আছে, সেই সার্কিট ব্রেকারটাতে মনে করো ম্যাক্সিমাম যেটা ভোল্টেজ লেভেল আছে
ভোল্টেজ লেভেলটা কিসের জন্য, এই আমাদের ধরো লোডের কোনো একটা সোর্সের সঙ্গে এটা কানেক্টেড, তো সেইটার পিক ভ্যালু আমরা ধরে নিচ্ছি ভিএম। কোনো একটা ধরো আমার সোর্স আছে, এরকম জেনারেটর বা কোনো একটা অল্টারনেটিং কারেন্টের সোর্স আছে, সেটা আমাদের একটা সার্কিট ব্রেকারের সঙ্গে যুক্ত আছে। সেই সার্কিট ব্রেকারটা কোনো একটা লোডকে চালাচ্ছে, ঠিক আছে, কোনো একটা লোডকে ধরো চালাচ্ছে। এবার এই সার্কিট ব্রেকার যেটা আছে, এর ধরা যাক ম্যাক্সিমাম যে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হতে পারে, মানে এই যে জেনারেটরের ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে, আমরা পিক ভ্যালুটাকে বলছি ভিএম। সাপোজ পিক ভ্যালু অফ দিস জেনারেটর ইজ ভিএম, তাহলে এখানে আমার নর্মাল কন্ডিশনে কতটা ম্যাক্সিমাম আসতে পারে ভোল্টেজ, এখানে ভিএমই আসতে পারে। কিন্তু যদি কোনো একটা ফল্ট হয়ে যায় এই লাইনের মধ্যে, এবং এখান দিয়ে কোনো একটা কারেন্ট ধরো যাচ্ছিল আই, এবং সেই আই কারেন্ট যাওয়া অবস্থায় ধরো এখানে ফল্ট হয়ে গেছে, লোডের মধ্যে কোথাও ফল্ট হয়ে গেছে, সেই অবস্থায় আমি কি বললাম, সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট দুটোর মধ্যে কত ভোল্টেজ তৈরি হতে পারে, সেই ভোল্টেজ তৈরি হওয়ার পরিমাণটা হচ্ছে 2 ইন্টু জেড এন ইন্টু আই। ঠিক আছে, এই এতটা পরিমাণ ভোল্টেজ কিন্তু এই কন্ট্যাক্ট দুটোর মধ্যে আসতে পারে। সার্কিট ব্রেকারের এখানে যে কন্ট্যাক্ট আর এই কন্ট্যাক্ট, এই দুটোর মধ্যে ভোল্টেজ কত আসতে পারে, 2 ইন্টু জেড এন ইন্টু আই। এবার একটা এক্সাম্পল নিয়ে দেখো, ধরা যাক আমি একটা লাইনের কথা কনসিডার করি, যেখানে আই সমান মনে করো তোমার কত না, ধরো 100 অ্যাম্পিয়ার, ধরো 100 অ্যাম্পিয়ার কারেন্ট এই লাইনটা দিয়ে যাচ্ছিল। কত যাচ্ছিল, 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল। আর এই যে ন্যাচারাল ইম্পিডেন্স, এই ট্রান্সমিশন লাইনটা মনে করো ন্যাচারাল ইম্পিডেন্সের ভ্যালু হচ্ছে আমার কত না, 1000 ওহম। 1000 ওহম, এটা হচ্ছে আমার ন্যাচারাল ইম্পিডেন্স। তাহলে সেই অবস্থায় আমার সার্কিট ব্রেকারের যে দুটো কন্ট্যাক্ট, তার মধ্যে কত ভোল্টেজ ইনডিউস হবে, তাহলে আমার ফর্মুলা অনুযায়ী কতটা ভোল্টেজ ইনডিউস হওয়ার কথা, 2 ইন্টু জেড এন। জেড এন মানে কত, 1000। 2 ইন্টু জেড এন ইন্টু আই, আই মানে কত, 100 অ্যাম্পিয়ার। 2 ইন্টু জেড এন ইন্টু আই মানে হচ্ছে 100 অ্যাম্পিয়ার। তার মানে এতটা ভোল্ট আমার তৈরি হবে। কোথায় তৈরি হবে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, এর মধ্যে আমার এই এতখানা ভোল্ট তৈরি হচ্ছে। কত, 2 ইন্টু 1000 ইন্টু 100, এত ভোল্ট। এটাকে যদি আমরা কেভিতে কনভার্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমরা কেভিতে পেয়ে যাবো। এত কেভি, এটা আমরা কেভিতে করে দেবো। ঠিক আছে, এতটা আমরা কেভিতে করে দিলাম। এবার হচ্ছে আচ্ছা, আর একটা জিনিস, এখানে আমরা যে কারেন্টের ভ্যালুটা পাচ্ছিলাম, এই কারেন্টের ভ্যালুটা আমরা কি কারেন্ট লিখেছিলাম, আইটা ছিল আমাদের আরএমএস ভ্যালু। কারেন্ট যখন আমরা লিখেছিলাম, এটা আমাদের আরএমএস ভ্যালু বলেছিলাম, কিন্তু আমাদের যখন আমরা এটা করব, এখানে আমাদেরকে কি লিখতে হবে, এটা হচ্ছে আই আরএমএস কিন্তু। ঠিক আছে, এখানে আমরা যেটা কারেন্টটা লিখেছি, সেটা হচ্ছে আমাদের আরএমএস কারেন্ট। কিন্তু যখন আমরা এই ভ্যালুটাকে ক্যালকুলেট করব, অ্যাক্রসে কত ভোল্টেজ তৈরি হচ্ছে, তখন আমাদেরকে পিকটাকে কনসিডার করতে হবে, পিক ভ্যালু। তাহলে আরএমএস কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয়, তাহলে আই সমান কত হবে, তাকে √2 দিয়ে গুণ করতে হবে। অ্যাকচুয়ালি √2 দিয়ে গুণ করলে আমরা অ্যাকচুয়ালি কারেন্টের পিক ভ্যালুটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে √2টা আগে একটা গুণ করে দিলাম। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমরা দেখতে পাবো যে আমাদের এই 1000 আর এই 1000 কেটে যাবে, দিয়ে 200 ইন্টু √2, 200 ইন্টু √2 মানে 282 কেভি মতো হচ্ছে, 282.8 এত কেভি আমাদের তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে না, এই যে কন্ট্যাক্ট দুটো, সার্কিট ব্রেকারের যে দুটো কন্ট্যাক্ট পয়েন্ট, সেই দুটো কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে আমার কোনো একটা পার্টিকুলার ফেজের যে দুটো কন্ট্যাক্ট, যেটা ক্লোজ হলে পাওয়ারটা ক্লোজ হয়ে যেত, পাওয়ারটা একদিক থেকে আরেক দিকে যেতে পারতো, সেই দুটো কন্ট্যাক্টের মধ্যে এতটা ভোল্টেজ তৈরি হয়ে যাচ্ছে। এটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে সুইচিং এর জন্য। কারণ লাইনটা আমার ক্লোজ ছিল, ক্লোজ থেকে হঠাৎ করে ওপেন হলো। কেন ওপেন হলো, ইট ইজ ডিউ টু দ্য ফল্ট হয়েছে বলে লাইনটা ওপেন হলো। ঠিক আছে, তো সেই পরিস্থিতিতে এই যে দুটো কন্ট্যাক্ট, তার মধ্যে একটা ভোল্টেজ আমার ইনডিউস হবে, এবং সেই যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, তার পরিমাণটা আমরা আমাদের যে ভ্যালুগুলো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরেছি, ন্যাচারাল ইম্পিডেন্স সমান 1000 ওহম, এটা হচ্ছে এই ট্রান্সমিশন লাইনের জন্য। আর হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু অফ দ্য কারেন্ট, যেটা লাইনের মধ্যে দিয়ে ফ্লো করছিল, তার ভ্যালু হচ্ছে 100 অ্যাম্পিয়ার। সেটা কনসিডার করে আমার এখানে ভোল্টেজ পাওয়া যাচ্ছে 282.8। এতটা কেভি, এত কেভি ভোল্টেজ তৈরি হচ্ছে। কোথায় তৈরি হচ্ছে, এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে তৈরি হচ্ছে। ঠিক আছে, আর তার সঙ্গে তো আমার জেনারেটর ভোল্টেজটা থাকছে, সেটা তো থাকবেই। সেটা কত, সেটা হচ্ছে ভিএম। তাহলে আলটিমেটলি টোটাল ভোল্টেজ কত হচ্ছে এই কন্ট্যাক্টের অ্যাক্রসে, এখানে আমার এমনি প্লাস ভিএম আছে, জেনারেটেড ভোল্টেজটা তো আছে, প্লাস এই দুটো পয়েন্টের মধ্যে কত তৈরি হলো, এখানে 282.8 কেভি তৈরি হলো। তাহলে টোটাল ভোল্টেজটা কত হলো দুটো কন্ট্যাক্টের মধ্যে, 282.8 প্লাস এদিককার যে ভিএম, কতটা ভোল্টেজ আমার এই কন্ট্যাক্ট দুটোর অ্যাক্রসে পড়ছে। তার মানে টোটাল ভোল্টেজ হচ্ছে ভিএম
যেটা আমার ন্যাচারালি যেটা সোর্সের সঙ্গে কানেক্টেড ছিল তার জন্য, প্লাস 282.8 কেভি, এটা আমি একটা এক্সাম্পল নিয়ে করলাম। এটা হচ্ছে ডিউ টু দা কন্ট্যাক্ট ওপেনিং, তার জন্য কতটা ভোল্টেজ ইনডিউস হলো। তার মানে টোটাল এতখানা ভোল্টেজ আমার এই দুটো কন্ট্যাক্ট পয়েন্টের মধ্যে পড়ছে। কিন্তু ন্যাচারাল মানে নর্মাল কন্ডিশনে ভোল্টেজ কত পড়তো, শুধু ভিএম পড়তো, তার সঙ্গে অ্যাডিশনাল এটা পড়ে গেল। যখন কন্ট্যাক্টটা ওপেন হচ্ছে সার্কিট ব্রেকারে, তখন এই অ্যাডিশনাল এতটা ভোল্টেজ লাইনের উপরে পড়ছে। তার মানে কি, সুইচিং অপারেশন হচ্ছে। কন্ট্যাক্ট ওপেন হওয়া মানে কি, একটা সুইচিং অপারেশন হওয়া। তাহলে দেখতে পাচ্ছ একটা সুইচিং অপারেশন যখন হচ্ছে, তখন তার নর্মাল ভোল্টেজের সঙ্গে অ্যাডিশনাল এই এত একটা হিউজ ভোল্টেজ কিন্তু এই দুটো কন্ট্যাক্টের মধ্যে ডেভেলপ হচ্ছে। তার মানে আমরা বলতে পারি সুইচিং যখন ঘটে তখন একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোল্টেজ কিন্তু লাইনের মধ্যে ইনডিউসড হয়। ঠিক আছে, তো এটাও হচ্ছে একটা এক্সাম্পল অফ এ সুইচিং ওভার ভোল্টেজ। এটাও হচ্ছে একটা এক্সাম্পল অফ এ সুইচিং ওভার ভোল্টেজ। এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ এ সুইচিং ওভার ভোল্টেজ। এরপরে আমরা আরো কিছু সুইচিং ওভার ভোল্টেজের এক্সাম্পল দেখব। যেমন হচ্ছে আরেকটা এক্সাম্পল অফ এ সুইচিং ওভার ভোল্টেজ কি জন্য হয়, তার আরেকটা কারণ হচ্ছে আমার কারেন্ট চপিং। আমি দুটো এক্সাম্পল বললাম, কিন্তু সুইচিং এর সার্জের কি কি এক্সাম্পল বললাম, যখন আমার একটা লাইন আছে, লাইনটা যদি ওপেন অবস্থায় থাকে, আমি দুটো কেস বলেছি এখনো পর্যন্ত। কোন একটা ট্রান্সমিশন লাইন, সেটা যদি ওপেন অবস্থায় ছিল, সেই লাইনটাকে হঠাৎ করে যখন ক্লোজ করছি, যখন আমরা ক্লোজটা করছি, যে ভোল্টেজ আমরা তার উপরে ফেলছি তার 2 × √2 মানে যদি আমার ভি হচ্ছে ভোল্টেজ থাকে এখানে জেনারেটরের, তাহলে আমার এখানে ম্যাক্সিমাম কত ভোল্টেজ ইনডিউস হবে, 2 × √2 যেখানে ভিটা হচ্ছে আরএমএস ভ্যালু। তত পরিমাণ ভোল্টেজ কিন্তু আমার ওভার ভোল্টেজ এখানে তৈরি হচ্ছে। অনুরূপ ভাবে যখন আমার একটা লাইন লোড অবস্থায় ছিল, লোডেড অবস্থায় ছিল, একটা লোডেড লাইন ছিল, সেই লাইনটাকে কোনো ফল্টের জন্য যদি আমরা হঠাৎ করে ওপেন করছি, তখন আমাদের কত ভোল্টেজ এক্সট্রা পড়ছে না, 2 × Zn × I, যেখানে Zn is the natural impedance of the transmission line and I is the current which was flowing through the transmission line before the fault। ঠিক আছে, তো যে আই ইজ দা মানে এটা কি, এটা কিন্তু পিক ভ্যালু, আরএমএস ভ্যালু ধরলে হবে না, পিক ভ্যালু ধরতে হবে এখানে। ঠিক আছে, তো তার জন্য একটা ওভার ভোল্টেজ আমার এখানে তৈরি হচ্ছে। তাহলে দুটো কেস আমরা বলেছি। আরেকটা ধরনের কেস আমাদের হতে পারে, সেটার নাম হচ্ছে কারেন্ট চপিং। ঠিক আছে, কারেন্ট চপিংও একটা সুইচিং ওভার ভোল্টেজের একটা অন্যতম কারণ, কারেন্ট চপিং। কারেন্ট চপিং বলে একটা প্রসেস হয়, তোমরা জানো, যখন তোমরা সার্কিট ব্রেকার পড়েছো, সার্কিট ব্রেকারের মধ্যে তোমরা কারেন্ট চপিং বলে একটা ইনসিডেন্ট পড়েছো। কারেন্ট চপিং অ্যাকচুয়ালি কি ব্যাপারটা না, আমাদের যে আর্ক তৈরি হয়, মানে সার্কিট ব্রেকারে যখন কোনো একটা ফল্টকে সেন্স করে, রিলে সেন্স করে, তো কোনো ফল্টকে, ওভার কারেন্ট বা কোনো একটা ফল্ট হলো মনে করো, তার জন্য রিলে ব্যাপারটাকে সেন্স করলো, সেন্স করে সে সার্কিট ব্রেকারকে সিগন্যাল পাঠায় ট্রিপ করানোর জন্য। এবার সার্কিট ব্রেকার যখন ট্রিপ করতে যায়, তখন কি হয়, সার্কিট ব্রেকারে দুটো কন্ট্যাক্ট থাকে, কন্ট্যাক্ট দুটো সেপারেট হয়ে যায়। এবার এই কন্ট্যাক্টটা যেটা সেপারেট হচ্ছে, সেটা শুধু শুধু হয় না, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কি থাকে, আর্কিং হয়, একটা আর্ক তৈরি হয়। ঠিক আছে, এবার সেই আর্কের জন্য যে কারেন্ট, সেই কারেন্টটাকে ন্যাচারালি যে সময়ে সেটা জিরো হওয়ার কথা, আর্কের যে কারেন্ট, যখন আমার ধরো সার্কিট ব্রেকার, আমি একটা এক্সাম্পল দিই, ধরো সার্কিট ব্রেকারে এটা একটা দুটো কন্ট্যাক্ট। ঠিক আছে, এই দুটো কন্ট্যাক্ট সেপারেট হচ্ছে, কি জন্য সেপারেট হচ্ছে না, ফল্ট হয়েছে বলে সেপারেট হচ্ছে। তাও যখন ফল্ট হচ্ছে, তার মানে এখানে আমার কি আছে, আর্ক আছে, এই জায়গায় আমার একটা আর্ক তৈরি হয়েছে। এই আর্কটা আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে কমে, যখন কন্ট্যাক্টগুলো পুরো ছেড়ে যায় আর্কটা পুরো বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এবার যদি আমরা আর্ক আমরা নেভানোর জন্য এখানে কি ইউজ করি, আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম আমরা ইউজ করি। সার্কিট ব্রেকারের যে ভ্যাকুয়াম ইন্টারাপ্টার বলে একটা পার্টস থাকে, সার্কিট ব্রেকারের যে ভ্যাকুয়াম ইন্টারাপ্টার বলে পার্টস থাকে, সেখানে যে কন্ট্যাক্টগুলো সেপারেট হচ্ছে, এখানে আর্কটাকে কোয়েঞ্চ করবার জন্য বা নেভানোর জন্য আমরা আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম ইউজ করি। ঠিক আছে,
যেমন এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার হয়ে গেল, অয়েল সার্কিট ব্রেকার হয়ে গেল, সেখানে আমরা আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসাবে কোথাও এয়ার ইউজ করছি, কোথাও আমরা আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসাবে ধরো আমরা অয়েল ইউজ করছি। এগুলো হচ্ছে আমাদের আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম। তো এই যখন আমরা এয়ার সার্কিট ব্রেকার, বিশেষত যেখানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার ব্যবহার করছি, সেখানে যখন এই আর্কটাকে আমরা কোয়েঞ্চ করবার জন্য এয়ার ব্লাস্ট ইনজেক্ট করছি, তখন কি হয় না অনেক সময় এই ন্যাচারাল যেটা আর্কের কারেন্ট যখন ন্যাচারালি জিরো হতো, তার আগেই আমরা কারেন্টটাকে জিরো করে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিয়ে গ্রাফিক্যালি বোঝানোর চেষ্টা করি। মনে করো আমার যে সিস্টেম ভোল্টেজটাকে আমি দেখাই। সিস্টেম ভোল্টেজটা মনে করো এরকম আছে। এটা হচ্ছে আমাদের সিস্টেমের ন্যাচারাল, আমাদের যে এসি ভোল্টেজ তার ওয়েভ ফর্ম। ঠিক আছে, এটা হচ্ছে এসির ওয়েভ ফর্মটা। এবার মনে করো যে আর্ক যেটা হয়, আর্কের ভোল্টেজ এটা হচ্ছে আমাদের কি ন্যাচারাল যেটা সিস্টেম ভোল্টেজ। এটা কার গ্রাফ বললাম? সিস্টেমের যে ভোল্টেজ তার গ্রাফ। ঠিক আছে, এটা হচ্ছে সিস্টেমের ভোল্টেজের গ্রাফ, তার গ্রাফ। সিস্টেম ভোল্টেজ এটা এরকম ভাবে ভ্যারি করে, টাইমের সঙ্গে ভোল্টেজ এরকম ভাবে ভ্যারি করে। ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমাদের ভোল্টেজ আছে, এক্স অ্যাক্সিস বরাবর ধরো টাইম আছে। ঠিক আছে, এটা হয়ে গেল সিস্টেম ভোল্টেজের গ্রাফ। এবার যদি আমরা দেখি আর্ক ভোল্টেজ যেটা হয়, আর্ক ভোল্টেজ যেটা হয় সেটার গ্রাফ কি রকম হয়? আর্ক ভোল্টেজটা আমরা জানি সিস্টেম ভোল্টেজের থেকে কি করে, ল্যাগ করে থাকে। আর্ক ভোল্টেজ অলওয়েজ ল্যাগস বিহাইন্ড দ্য সিস্টেম ভোল্টেজ। তাহলে ভোল্টেজ যেটা আর্কের জন্য তার জিরো কোথায় হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো ল্যাগ করে আছে আর্ক ভোল্টেজটা। তাহলে এর যেটা ম্যাক্সিমাম ভ্যালু, সিস্টেম ভোল্টেজের ম্যাক্সিমাম কোথায়? এইখানে। তাহলে আর্ক ভোল্টেজ যেটা হবে সেটার কি হবে না, সেটা হচ্ছে এইরকম জায়গা থেকে এটা স্টার্ট হবে, মানে এর যেটা স্টার্টিং সেটা এইখান থেকে হলো, এখান থেকে স্টার্ট হলো, দিয়ে ধরো কিরকম থাকবে ওটা। এবার আমরা যদি এর এটা দেখি, মানে আমাদের যে আর্কিং কারেন্ট, যেটা আমি কারেন্টটাকে আগে দেখিয়ে দিই, তারপরে ভোল্টেজটাকে শো করবো। আর্কিং কারেন্ট যেটা, আর্কের জন্য যে কারেন্টটা তৈরি হবে সেটার গ্রাফটা কিরকম হয়? আর্কিং কারেন্টের জন্য যে গ্রাফ হয় সেটা হচ্ছে এরকম। যখন আমার আর্ক ভোল্টেজ যেটা তার সঙ্গে সেম ফেজেই থাকে ওটা, আর্কিং কারেন্ট আর্কিং ভোল্টেজের সঙ্গে সেম ফেজে থাকে। ঠিক আছে, তাহলে আর্কিং কারেন্টের গ্রাফটা হবে এরকম। এটা হচ্ছে এরকম ভাবে চলে, নিচ থেকে শুরু হয়, এখান থেকে এটাও স্টার্ট হয়েছে, আর্কিং ভোল্টেজটাও এখান থেকে স্টার্ট হয়েছে, এও এখান থেকেই স্টার্ট হবে। এটা হচ্ছে প্রিভিয়াস সাইকেলটা। তাহলে এই সাইকেলটা এখান থেকে স্টার্ট হলো, স্টার্ট হয়ে এরকম যাবে। যখন এটা জিরো, সিস্টেম ভোল্টেজ যখন জিরো, আর্কিং কারেন্টটা তখন আবার সর্বোচ্চ, আর্কিং কারেন্ট তখন সর্বোচ্চ। এই আর্কিং কারেন্টের ন্যাচারালি জিরো হওয়ার কথা কোথায়? এরকম একটা জায়গাতে। এই যখন 90 ডিগ্রি তখন এর আবার জিরো হওয়ার কথা, মানে এরকম একটা জায়গায় এর জিরো হওয়ার কথা ছিল। কোথায়? এইরকম একটা জায়গাতে গিয়ে, এরকম একটা জায়গাতে গিয়ে জিরো হওয়ার কথা ছিল, কিন্তু এই এতদূর পর্যন্ত এটা পৌঁছাতে পারে। আর্কিং যে কারেন্ট, আমরা ধরো ওয়াই অ্যাক্সিস বরাবর আই কারেন্ট লিখছি, আইসি লিখছি, আইসি স্ট্যান্ডস ফর আর্কিং কারেন্ট। আর্কিং কারেন্টটা আবার জিরো হওয়ার কথা কোথায়? এইখানে। কিন্তু এখানে গিয়ে জিরো হওয়ার আগেই আমরা যেহেতু আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম হিসাবে এখানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট ইউজ করছি জেনারেলি, সেখানেই এটা ঘটে। সেটা কি হচ্ছে, এতদূর পর্যন্ত আর্কটাকে আসতেই দিচ্ছে না, তার আগেই কোয়েঞ্চ করে দিচ্ছে, নিভিয়ে দিচ্ছে, কারেন্টটাকে জিরো করে দিচ্ছে আর্কিং কারেন্টটাকে। আর যখন এরকম আর্কিং কারেন্টটাকে জিরো করে দিচ্ছে, ঠিক আছে, যখন এই আর্কিং কারেন্টটাকে জিরো করে দিচ্ছে, আর্কের মধ্যে একটা এনার্জি তো ছিল। আর্ক মানে কি? একটা এনার্জি আছে। তো আর্কের মধ্যেকার যে এনার্জি সেটা কিসে কনভার্টেড হবে? সেটা এনার্জির তো কোনো ধ্বংস হতে পারে না, এনার্জি ইজ কনস্ট্যান্ট। আমরা কারেন্টটাকে জিরো করে দিলাম, আর্কিং কারেন্টটাকে আমরা জিরো করে দিলাম, তাহলে সেই আর্কিং কারেন্ট তার মধ্যে থাকা যে এনার্জি, সেই এনার্জিটা এখন কিসে কনভার্টেড হবে? আমরা জানি যে ধরো এটা আমার ছিল হচ্ছে এটা ইন্ডাকটিভ এনার্জি হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার আর্কিং কারেন্ট, ধরো তার জন্য একটা এনার্জি ছিল হাফ এল আই স্কোয়ার, সেটা এখন কিসে পরিণত হবে? একটা ভোল্টেজে পরিণত হবে। ইলেকট্রোম্যাগনেটিক একটা এখানে এনার্জি ছিল হাফ এল আই স্কোয়ার, সেটা পরিণত হবে কিসে? হাফ সিভি স্কোয়ারে পরিণত হবে। মানে এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক একটা এনার্জিতে পরিণত হবে। এই দুটোকে আমরা ইকুয়েট করে দেবো। ঠিক আছে, হাফ এল আই স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এখান থেকে হাফ হাফ কেটে যাবে, যে আমরা ভি সমান কত পাচ্ছি না, ভি সমান আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে কত, ভি সমান হয়ে যাচ্ছে রুট ওভার অফ এল বাই সি ইন্টু আই। ঠিক আছে, তার মানে এই একটা ভোল্টেজ এনার্জিতে এটা কিন্তু কনভার্টেড হয়ে যাবে, এবং সেই ভোল্টেজটা কি ভোল্টেজ হিসাবে আমরা পাবো? সেটা আমার আর্কের মধ্যেই এই কারেন্টটা ছিল, তার মানে আর্কের এনার্জিটাই থাকবে, আর্কের মধ্যেই থাকবে।
তার মানে আর্কের যেটা ভোল্টেজ এরকম ছিল, সেই ভোল্টেজটা কিন্তু আর এত ছোট থাকবে না, ভোল্টেজটা এবার অনেক বড় হয়ে যাবে। এই ভোল্টেজটা তখন আমার হঠাৎ করে একটা সাডেন একটা রাইজ নেবে। কোথায় রাইজটা নেবে? যখন এই আর্কটা কোয়েঞ্চ হয়েছে, এই ইনস্ট্যান্ট যখন আমার আর্কটা একদম জিরো হয়ে গেছে, সেই সময় কিন্তু আর্ক ভোল্টেজটা আমার সর্বোচ্চ হয়ে যাবে। এইরকম একটা জায়গাতে গিয়ে ভোল্টেজটা সর্বোচ্চ ভ্যালু ধারণ করবে, দিয়ে আবার সেটা এরকম, টাকাটা ঠিক হচ্ছে না, এটা এরকম ভাবে সর্বোচ্চ একটা ভ্যালুতে যাবে, তারপরে আবার এরকম কিছু রিস্ট্রাইক করে আবার এটা সিস্টেম ভোল্টেজ ধরে নেমে যাবে। ঠিক আছে, তার মানে এই যে লাল রং দিয়ে যেটা দেখালাম, অ্যাকচুয়ালি এটাকে দিয়ে আমরা আর্ক ভোল্টেজটাকে বোঝাতে চাইছি। মানে আমি এটাকে কালো করে দিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এইরকম ভাবে আর্ক ভোল্টেজটা হঠাৎ করে একটা সাডেন পিক নেবে। এই পিকটা কেন নিল? যখন আমরা আর্কটাকে কোয়েঞ্চ করে দিলাম বা নিভিয়ে দিলাম, সেই সময় এর মধ্যে থাকা যে এনার্জি সেটা তো কনস্ট্যান্ট থাকবে, আমরা কারেন্টটাকে জিরো করে দিচ্ছি, হাফ এলআই স্কোয়ারটার মধ্যে আইটাকে আমরা ছোট করে দিচ্ছি, তাহলে ভিটা তো বাড়বে। ঠিক আছে, মানে ভিটাকে তো আমাকে মানে অ্যাকচুয়ালি এনার্জিটাকে তো কনস্ট্যান্ট রাখতে হবে। ঠিক আছে, তো এনার্জিটাকে কনস্ট্যান্ট রাখার স্বার্থে আমার ভোল্টেজটা কিন্তু হঠাৎ করে একটা পিক নিয়ে নেবে। ঠিক আছে, তো এই হচ্ছে ফেনোমেনা যেটা হয় আমাদের আর্ক, যখন আমরা হঠাৎ করে আর্কটাকে কোয়েঞ্চ করি কোনো সার্কিট ব্রেকারের মধ্যে, তো সাডেনলি একটা ভোল্টেজ পিক দেখতে পাওয়া যায়। ঠিক আছে, সাডেনলি একটা ভোল্টেজ পিক দেখতে পাওয়া যায়, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, এটাকে বলা হয় টিআরভি। ঠিক আছে, এটাকে বলা হয় কি ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, টিআরভি। তো এই যে ভোল্টেজটা দেখা দিল, এটা কিসের জন্য হলো? এটা হচ্ছে এই যে আমরা ন্যাচারাল যেটা কারেন্টে জিরো হতো, আর্কটাকে যদি আমরা ন্যাচারালি বুঝতে দিতাম বা নিভতে দিতাম, তাহলে কারেন্টটা কখন নিভতো? এই জায়গায় গিয়ে ন্যাচারালি এটা জিরো হতো, কিন্তু আমরা এত দূর ওয়েট করিনি, আমরা আর্ক কোয়েঞ্চিং ব্যবহার করেছি, তার জন্য ন্যাচারালি যেখানে গিয়ে জিরো হতো তার আগেই এটা জিরো হয়ে গেছে। তো যখন এটা জিরো করে দিয়েছি কারেন্টটাকে, সেই আর্কের মধ্যে থাকা এনার্জিটা যাবে কোথায়? সেই এনার্জিটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি হিসাবে একটা হাই ভোল্টেজ পিক ফর্ম করবে, এবং সেই ভোল্টেজটাকে আমরা বলছি কি ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। তার মানে যখন আমরা এরকম কারেন্ট চপিং করছি কোনো সার্কিট ব্রেকারের মধ্যে, মানে সার্কিট ব্রেকারের মধ্যে কারেন্ট চপিংটা হচ্ছে কি জন্য? বেসিক্যালি সার্কিট ব্রেকারটা ওপেন হচ্ছে যখন, তখনই হচ্ছে। ওপেন হচ্ছে মানে কি? সার্কিট ব্রেকারের মধ্যে একটা সুইচিং অপারেশন হচ্ছে। সুইচিং অপারেশনের জন্য যখন আমরা কোনো সার্কিট ব্রেকারের মধ্যে আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম ইউজ করছি এমন, যার জন্য আর্কটা তার ন্যাচারাল যেখানে কারেন্ট জিরো, তার আগেই কারেন্টটা জিরো করে দেওয়া হচ্ছে, তার জন্য একটা সাডেন রিকভারি ভোল্টেজ সেখানে তৈরি হচ্ছে, এবং এটার ম্যাগনিটিউড কিন্তু অনেক হিউজ হয়। ঠিক আছে, অনেক হিউজ ম্যাগনিটিউডের একটা এখানে আমাদের ভোল্টেজ তৈরি হয়। এটা হচ্ছে আমাদের আর কারেন্ট চপিং এর জন্য, এই ফেনোমেনাটাকে বলা হয় কারেন্ট চপিং, এবং এর জন্য একটা হিউজ ভোল্টেজ তৈরি হচ্ছে, এবং সেই ভোল্টেজটাও কিন্তু খুব বেশি সময়ের জন্য নয়, একটা ট্রানজিয়েন্ট ভোল্টেজ হঠাৎ করে তৈরি হচ্ছে, আবার একবার রিস্ট্রাইক করে আবার সেটা কিন্তু কমে যাচ্ছে, কিন্তু একবার কিন্তু হচ্ছে। ঠিক আছে, এই যে ব্যাপারটা ঘটছে, একটা ট্রানজিয়েন্ট ফেনোমেনা কিন্তু ঘটছে। তো সেই জন্য যে ওভার ভোল্টেজ, এটাও হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ এক্সাম্পল অফ ফর ওভার ভোল্টেজ। ঠিক আছে, আমরা এখন তিন রকমের ওভার ভোল্টেজ দেখলাম সুইচিং এর মধ্যে। একটা হচ্ছে যখন আমরা কোনো আনলোডেড লাইনটাকে হঠাৎ করে ক্লোজ করেছিলাম, তখন একটা ওভার ভোল্টেজের ঘটনা দেখা যাচ্ছে। আবার যখন কোনো একটা লোডেড লাইন ছিল, সেটাকে যখন কোনো ফল্টের জন্য ট্রিপ করাচ্ছি, তখন সেই সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট অ্যাক্রসে একটা হিউজ ভোল্টেজ ডেভেলপ করছে, সেটা একটা ওভার ভোল্টেজ। আবার হচ্ছে কি কারেন্ট চপিং এর জন্য আরেকটা ওভার ভোল্টেজ হচ্ছে। তার মানে কি, যখন কোনো কারণবশত আমরা সার্কিটটাকে হঠাৎ ওপেন করছি, তখন যে আর্ক কোয়েঞ্চিং আর্ক যেটা তৈরি হচ্ছে সার্কিট ব্রেকারের দুটো কন্ট্যাক্টের মধ্যে, সেই আর্কটাকে আমরা কোনো একটা আর্ক কোয়েঞ্চিং মিডিয়াম ইউজ করে হঠাৎ করে ক্লোজ নিভিয়ে দিচ্ছি, মানে তার ন্যাচারাল কারেন্ট জিরোর আগেই আমরা সেটাকে স্টপ করে দিচ্ছি, তার জন্য একটা হঠাৎ ট্রানজিয়েন্ট একটা রিকভারি ভোল্টেজ সেখানে ডেভেলপ করছে, সেটাও হচ্ছে একটা কারেন্ট চপিং নামে পরিচিত, এবং এটাও হচ্ছে একটা ওভার ভোল্টেজের একটা অন্যতম কারণ। সুইচিং এর ওভার ভোল্টেজের এটাও একটা অন্যতম কারণ। ঠিক আছে, তো আরো কিছু কারণ আছে সুইচিং ওভার ভোল্টেজের। সুইচিংটা আমরা আজকে পড়লাম, সুইচিং ছাড়াও ইন্টারনাল কিছু কারণ, এক্সটার্নাল কিছু কারণ অবশ্যই আছে। ইন্টারনাল কারণের মধ্যে আমাদের যেরকম হচ্ছে কি কি আছে, ইনসুলেশন ফেলিওর আছে, আর্কিং গ্রাউন্ড আছে, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের রেজোনেন্স আছে। এই তিনটে কন্ডিশন এবং লাইটেনিং, এই ফেনোমেনাগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, এই ফেনোমেনাগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, তো আজকে যেটা আমরা বললাম, আজকের ক্লাসে আমরা যেটা ডিসকাস করলাম, ওভার ভোল্টেজ ব্যাপারটা কি এবং ওভার ভোল্টেজের কি কি কারণে হতে পারে, সেই কারণগুলো ডিসকাস করা হয়েছে, এবং তিন রকমের সুইচিং এর কেসে আমরা এক্সাম্পলটা দিয়ে দেখলাম। ঠিক আছে, তো আজকে যেটা বলা হলো তার মধ্যে কি সবাই বুঝতে পেরেছো? কোনো ডাউট আছে কারো?
আজকের ক্লাসে যে পার্টস গুলো বলা হলো সেগুলোর মধ্যে কি কারো কোনো ডাউট আছে? আসলে না স্যার, ওই আর্কের এনার্জিটা কি বলেন ওই জায়গাটা একবার বলুন তো। হুম, দেখো, এই জায়গাটা যখন আর্ক, মানে যখন কন্ট্যাক্ট দুটো সেপারেট হয়ে যাচ্ছে, যখন কন্ট্যাক্ট দুটো ধরো সেপারেট, মানে অ্যাকচুয়ালি ধরো সার্কিট ব্রেকার আছে, সার্কিট ব্রেকার নর্মালি চলছে যখন, আপার কন্ট্যাক্ট আর এটা ধরো লোয়ার কন্ট্যাক্ট, ঠিক আছে, এরা তো পরস্পর থেকে আছে। আমি কোনো একটা সার্কিট ব্রেকারের একটা লিম্বের কথা বলছি, হ্যাঁ, সার্কিট ব্রেকারের মধ্যে কি থাকে, ভ্যাকুয়াম ইন্টারাপ্টার থাকে, বা মানে এটা তো আমাদের যদি আমরা ইয়ে ধরি, ভিসিবি ধরি, তো এখানে ভ্যাকুয়াম ইন্টারাপ্টার থাকে, কিন্তু মানে প্রত্যেকটা ধরনের সার্কিট ব্রেকারই এরকম একটা জায়গা থাকে, ঠিক আছে। এটা ধরো কোনো একটা পার্টিকুলার ফেজের জন্য আমরা শো করছি, হ্যাঁ, কোনো একটা পার্টিকুলার ফেজের, ধরো এখান দিয়ে পাওয়ারটা ধরো নিচের দিক থেকে ঢুকছে, দিয়ে থ্রু এডেক্টর হয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছিল, নর্মালি ধরো হচ্ছিল এরকম। এবার হচ্ছে কি, যখন কোনো ফল্ট হয়েছে, ফল্ট হলে তো আর এই দুটো ঠেকে থাকা চলবে না, এই কন্ট্যাক্ট দুটো আর ঠেকে থাকলে চলবে না, কন্ট্যাক্ট দুটোকে কি করতে হবে, ছাড়তে হবে, একে অন্যকে ছেড়ে দিতে হবে। ধরো ছেড়ে দিচ্ছে, ধরো ছেড়ে দিচ্ছে, কন্ট্যাক্ট দুটো একে অন্যকে ছেড়ে দিচ্ছে, যখন ছাড়ছে তখন কি হবে, কারেন্ট যাচ্ছিল তো, নর্মালি তো এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছিল, এখন কারেন্টটাকে আমরা স্টপ করানোর জন্য কন্ট্যাক্ট দুটোকে ছাড়িয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট দুটো তো ছেড়ে দিচ্ছে, কিন্তু তার জন্য তো একটা আর্ক তৈরি হবে, মানে এমনি তো ছেড়ে দেবে না, যখন আমরা একটা হিউজ কারেন্টকে এরকম স্টপ করছি, তার মানে কি এই দুটোর মধ্যে একটা আর্ক তৈরি হবে, একটা আর্ক তো থাকবে, আর্ক মানে তার মধ্যে হিউজ একটা এনার্জি আছে, তাই তো, হিউজ এনার্জি আছে। এবার এই আর্কটাকে আমরা কি করি, ন্যাচারালি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সার্কিট ব্রেকার তোমরা যদি দেখো, সেখানে আর্ক এরকম তৈরি হয়, এই আর্কটাকে নেভানোর জন্য আমরা বিভিন্ন মিডিয়াম ইউজ করি, বিভিন্ন রকমের যে সার্কিট ব্রেকার, যেমন হচ্ছে ধরো এয়ার সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ঠিক আছে, SF6 সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এরকম বিভিন্ন ধরনের আমরা সার্কিট ব্রেকার যে ইউজ করছি, সেখানে আর্ক যেটা তৈরি হচ্ছে, এখানে দুটো কন্ট্যাক্ট যখন সেপারেট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যে আর্ক তৈরি হচ্ছে, সেই আর্কটাকে নেভানোর জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছি, সেই অনুযায়ী সার্কিট ব্রেকারগুলোর নামকরণ করা হয়েছে। এবার তার মধ্যে বিশেষ করে যেটা ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, এই কারেন্ট চপিংটা ঘটে মেনলি ডিউ টু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে। সেখানে আমরা কি করি, আর্কটাকে নেভানোর জন্য একটা এয়ারের ব্লাস্ট, মানে একটা হিউজ এয়ার আমরা এখানে ফ্লো করে, ঠিক আছে, তার জন্য এয়ার মানে সার্কিট, এই আর্কটা আস্তে আস্তে নিভে যায়। তো আর্কটা যখন নিভে যাচ্ছে, আর্কটা যখন নিভে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে না, আর্কটার মধ্যে ন্যাচারালি একটা সময় আর্কটা নিভতোই, ঠিক আছে, সেটা আমরা আর্কের কারেন্টটাকে এরকম ভাবে একটা গ্রাফিক্যালি দেখিয়েছি, কিভাবে দেখিয়েছি না, আর্কের কারেন্টটা ধরো এইরকম নিচের দিক থেকে শুরু হয়ে, মানে আমরা ন্যাচারাল যে সিস্টেম ভোল্টেজ, তার থেকে আর্কের কারেন্টটা 90 ডিগ্রি ল্যাগ করে থাকে, ঠিক আছে, তো এইরকম ধরো ন্যাচারালি আর্কটা চলতো। ন্যাচারালি যদি আমরা নিভতে দিতাম, এই জায়গায় আমার কারেন্টটাকে বন্ধ করা উচিত, যেখানে ন্যাচারালি জিরো হচ্ছে সেখানে কারেন্ট, মানে সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট দুটো সেপারেট হোক, এটা আমরা চাই, ঠিক আছে। এই সময় আর্কটা নিভে যাচ্ছে, আমরা ন্যাচারালি যদি আর্কটাকে কোয়েঞ্চ হতে দিই, এই জায়গায় কোয়েঞ্চটা হতো, আর্কটা স্টপ হতো, আমাদের সার্কিট ব্রেকারটা যদি আর্ক কোয়েঞ্চিং আমরা করতে চাই, এই জায়গায় করা উচিত যেখানে কারেন্টটা জিরো। কিন্তু এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারে কি হয় অনেক ক্ষেত্রে, যে এখানে কারেন্টটাকে জিরো করার পরিবর্তে আমরা এত হিউজ এখানে একটা এয়ার ব্লাস্ট করিয়ে দিই, তার জন্য কি হয় না, এইখানে জিরো হওয়ার পরিবর্তে তার আগেই ওটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে তখন গ্রাফটা কিরকম হয়ে যাচ্ছে, গ্রাফটা এইটা নিচের দিকটা এরকমই থাকছে, উপরের দিকটাও খানিকটা ওই রকম থাকছে, কিন্তু পুরোটা জিরো হওয়ার আগেই এখানে হঠাৎ করে জিরো হয়ে যাচ্ছে কারেন্টটা। এই হঠাৎ করে যে কারেন্টটা জিরো হয়ে যাচ্ছে, তখন কারেন্ট যখন ছিল তার মধ্যে একটা এনার্জি ছিল, ঠিক আছে, কারেন্ট যখন ছিল তার মধ্যে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটা এনার্জি ছিল, কিন্তু সেই এনার্জিটা আর থাকতে পারবে না, যখন আমরা কারেন্টটাকে স্টপ করিয়ে দিচ্ছি হঠাৎ, তখন কিন্তু সেই এনার্জিটা আর ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিটা আস্তে আস্তে ইলেকট্রো একটা স্ট্যাটিক এনার্জিতে কনভার্টেড হবে। এবং এর মধ্যে যেটা ইন্ডাকটেন্স, মানে যখন ইলেকট্রো ম্যাগনেটিক এনার্জি, আমরা সেটাকে ডিনোট করতে পারি হাফ Li² এই ফর্মে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে। আমরা জানি একটা ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হলে, মানে নেচারটা ইন্ডাকটিভই নেচার, বুঝতেই পারছো, কারেন্টটা যেহেতু ল্যাগ করে আছে, মানে কি নেচারটা হচ্ছে ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ নেচারের মধ্যে এর মধ্যে কারেন্ট যাচ্ছিল, একটা এনার্জি ছিল ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি, সেটা যখন কনভার্ট হয়ে যাচ্ছে ইন ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, দ্যাট মিনস এখানে একটা হাফ CV² ব্যাপার চলে আসবে, ইলেকট্রোস্ট্যাটিক মানে ক্যাপাসিটেন্সের কনসেপ্ট চলে আসবে, ঠিক আছে, তার মানে এখানে হাফ CV² ওটা কনভার্টেড হয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যেটা আমার তৈরি হচ্ছে, সেটা কি কার মধ্যে হচ্ছে, এই দুটো যে কন্ট্যাক্ট, যেটা যারা সেপারেটেড হলো, তাদের অ্যাক্রসে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে,
যদি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি আমরা ধরি, এই দুটো কন্ট্যাক্টের মধ্যে একটা ভোল্টেজ তৈরি হচ্ছে, সেই ভোল্টেজটা কত, আমি সাপোজ বলছি ভোল্টেজটা হলো ভি ভোল্টেজ, ঠিক আছে, এবং এদের মধ্যে একটা ক্যাপাসিটেন্সও থাকছে, সেই ক্যাপাসিটেন্সটা কত, সি। তা কন্ট্যাক্টগুলো যখন সেপারেটেড হচ্ছে তখন ক্যাপাসিটেন্স যেটা হয়, ক্যাপাসিটেন্সের ফর্মুলা কি, এপসাইলন এ বাই ডি। আমরা জানি তো এপসাইলন এ বাই ডি, এটা হচ্ছে ক্যাপাসিটেন্সের ফর্মুলা, যেখানে ডিটা কি, ডিটা হচ্ছে দুটো প্লেটের মধ্যে দূরত্ব, এই দূরত্ব যেটা আছে দুটো প্লেটের, এটা হচ্ছে ডি। তো কন্ট্যাক্টগুলো যখন সেপারেটেড হচ্ছে, ক্যাপাসিটেন্সের যে কন্ট্যাক্ট তারা যদি সেপারেটেড হয়, মানে এই দুটো কন্ট্যাক্ট যখন সেপারেটেড হচ্ছে, ডিটা তো বাড়ছে, তা ডি বাড়ছে মানে ডিটা স্মল, ঠিক আছে, তো সরি ডিটা হচ্ছে আমার বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে মানে সিটা কমে যাচ্ছে, ডি যত বাড়ছে সি কি হবে, ক্যাপাসিটেন্সের ভ্যালু কি হবে, কমবে, তো ক্যাপাসিটেন্সটা কমবে, ডি বাড়ছে, কন্ট্যাক্ট দুটো সেপারেট হচ্ছে মানে দূরত্বটা বাড়ছে, তার মানে ক্যাপাসিটেন্সটা কিন্তু কমছে, ক্যাপাসিটেন্সটা কমছে যত কন্ট্যাক্ট গুলো সেপারেটেড হচ্ছে। এখন ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি করতে পারি, ভি ইজ ইকাল টু এই ক্যালকুলেশন থেকে হাফ সিভি স্কোয়ার ইজ ইকাল টু হাফ এল আই স্কোয়ার যদি করি, হাফ হাফ তো কেটে যাবে, তাহলে ভি ইজ ইকাল টু কত দাঁড়াচ্ছে, রুট ওভার অফ এল বাই সি ইন্টু আই হয়ে যাচ্ছে। এবার যেটা ঘটনাটা ঘটছে, যখন কন্ট্যাক্ট দুটো সেপারেটেড হয়ে এত দূরে চলে যাচ্ছে, তখন তাদের মধ্যেকার ক্যাপাসিটেন্সটার মান অনেক কমে যাচ্ছে, ঠিক আছে, ক্যাপাসিটেন্সের মান তো কমে যাচ্ছে, নিচে ক্যাপাসিটেন্সটা আছে, তার মানে কি নিচের জিনিসটা যদি কমে যায়, ওভারঅল জিনিসটার ভ্যালু কি হবে, ভি এর ভ্যালুটা অনেক বেড়ে যাবে, তার জন্যই এই একটা হিউজ ভোল্টেজ এখানে তৈরি হবে। এবং এই হিউজ ভোল্টেজের ব্যাপারটা আমরা গ্রাফিক্যালি যদি দেখি, ন্যাচারালি যেটা আমার এইটা ছিল কি, কালো রঙের এটা গ্রাফটা, কালো রঙের গ্রাফটা ছিল ফর আর্ক ভোল্টেজ, এটা ছিল আমাদের আর্ক ভোল্টেজের গ্রাফ, ঠিক আছে, আর্ক ভোল্টেজের যে গ্রাফ এটা ছিল এইরকম, এটা চলছিল দেখো খুব ছোট ভোল্টেজই ছিল, আর্ক ভোল্টেজের পরিমাণটা বেশি ছিল না, কিন্তু যখন এই জায়গায় আমার কারেন্টটা জিরো করে দেওয়া হলো হঠাৎ করে, সেই জায়গাতে হঠাৎ করে একটা স্ট্রাইক দেখা দিল, একটা স্পাইক দেখা দিল, এটাকেই বলা হচ্ছে ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ। এই যে ভোল্টেজটা, এটা হচ্ছে এই ভোল্টেজটা বেড়ে যাওয়ার জন্য ঘটলো, ঠিক আছে, হঠাৎ করে একবার যে সময় কারেন্টটা জিরো হলো, সেই সময় একটা আমাদের হঠাৎ করে একটা ভোল্টেজের স্পাইক দেখা দিল, এটাকে বলা হয় ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ, এবং এই ঘটনাটাকে বলা হয় কারেন্ট চপিং, ঠিক আছে। তো এটাও হচ্ছে একটা অন্যতম কারণ আমাদের সুইচিং ওভার ভোল্টেজের জন্য, ঠিক আছে। তো পরের স্যার ক্লাসে আমরা, এর পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রসেসগুলো ডিসকাস করবো। ঠিক আছে স্যার।